ভৌতিক কথা পডকাস্টের 104 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আমাদের 10,000 সদস্য এই পরিবারে কমপ্লিট হয়ে গেছে। সত্যি 1 বছরের মধ্যে আমরা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এই 10,000 উপলক্ষে আজকে আমরা একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি। এই এপিসোডে তোমরা যে ঘটনাটা শুনবে না, সেই ঘটনাটা শুনে তোমাদের জাস্ট গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে। তোমরা শ্যালির একটা ঘটনা শুনেছিলে না, মনে আছে? ঠিক সেই রকম টাইপেরই ঘটনা আজকে তোমরা শুনতে চলেছ। আজকের এই স্পেশাল এপিসোডটা একদম স্পেশালি হতে চলেছে। যাই হোক, আর একদম কথা বাড়াচ্ছি না। আজকের এই স্পেশাল এপিসোডের জন্য তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আমরা এখন একটা 10,000-এর পরিবার। যাই হোক, এবার আমরা শুরু করছি আজকের পডকাস্ট। হ্যালো চন্দ্রনিধি। হ্যালো। হ্যাঁ গো, বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো ভাই? হ্যাঁ, এই তো চলছে গো, সর্দি লেগেছে, কোনো মতেই কমছে না, অনেকদিন হয়ে গেল। ওই আমারও একই, গলা ভেঙে গেছে পুরো ঠান্ডা লেগে। হ্যাঁ চলছে সবারই গো, কম বেশি সবার। একটু আগে তনুদির সাথে কথা বললাম, তনুদিও বললো যে আমার গলা বসে গেছে। সিজনটাই খুব খারাপ, একবার ঠান্ডা একবার হালকা গরম, নিম্নচাপের জন্য এই জন্যই হচ্ছে এইসব। হতে পারে। ও হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও, আর সকল শ্রোতা বন্ধুদেরকে আমার তরফ থেকে রইলো হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাঁ আচ্ছা, আজকে আমরা যেই কল রেকর্ডিংটা করতে চলেছি সেটা মেইনলি 10K স্পেশাল। আমাদের আজকেই 10K কমপ্লিট হয়েছে এই পরিবারে ভৌতিক কথা পডকাস্টে। তো সেই উপলক্ষে আজকে তোমার সাথে যে কল রেকর্ডিংটা হবে সেটা তো তুমি বললে খুবই ডেঞ্জারাস একটা ঘটনা। সেইটা কি নিয়ে আমি একদমই কিছু লোক যে মানে আমাদের অডিয়েন্সকে বলছি না, সেটা পুরোপুরি তোমার মুখেই শুনবে। এবং সেখানে কিছু টুইস্ট আছে বলতে পারো ঘটনা, আমি যেটুকু শুনে বুঝলাম। তো অবশ্যই সেটা সবাইকে বলো, মন দিয়ে শোনো। আজকের এই এপিসোডটা খুব দারুণ হতে চলেছে। যাই হোক, আমি আর একদম কথা বাড়াচ্ছি না, একদম দিদির কাছে চলে যাচ্ছি। দিদি তুমি শুরু করো। হ্যাঁ ওকে, তাহলে বলছি। হুম। আচ্ছা, আগের ঘটনায় আমি বলেছিলাম যে আমার যে ওই যে ভৌতিক ঘটনাটা হয়েছিল, তারপরে আমরা আইসি ব্লকে চলে গেছিলাম। বলেছিলাম যে আমার বাবা ফ্ল্যাটটা চেঞ্জ করলো অনেক পরে, আমরা 2001-এ চলে গেছিলাম। আমরা অন্য জায়গায়, মানে আইসি ব্লকে। আগে তো কেবিকেসিতে ছিলাম। তো আইসি ব্লকে বাবা চলে গেল ওই ভৌতিক কাণ্ডর পরে। ওই বিল্ডিং এ কেউ থাকতে পারছিলাম না, যেটা তো তুমি শুনেছো এর আগের এপিসোডে আমি বলেছিলাম। তো ওখানে যখন আমরা যাই আইসি ব্লকে, তখন ওখানে ওই তোমার আমাদের পাশাপাশি থাকতো একটা নেপালি ফ্যামিলি, ঠিক আছে? তো তার বাবা ছিলেন, মানে যে 3 ছেলে মেয়ে ছিল, 2 ছেলে 1 মেয়ে, ঠিক আছে? ওই মেয়েটা ছিল আমার সমবয়সী বন্ধু হয়ে গেছিল। ওর নাম ছিল লীনা, ঠিক আছে? লীনা তামাং। আর ওর যে দাদা ছিল বড়দা, তার নাম ছিল আশিস তামাং। আচ্ছা। আর ছোটটার নাম ছিল সৌরভ তামাং, ঠিক আছে? তো ওর মায়ের সাথে আমার মায়ের বন্ধুত্ব, ওর সাথে আমাদের বন্ধুত্ব, মানে রোজই আমরা যাতায়াত করতাম, পড়াশোনা করতে, একসাথে পড়াশোনা করতে, কখনো খেলতে, মানে কোনো না কোনো পারপাসে ও আমাদের বাড়িতে নয় আমি ওর বাড়িতে যাতায়াত ছিল। এবার দেখো, ফ্ল্যাটে তো সেরকম ভাবে মানে এমন হয় না যে বন্ধুত্বটা খুব হয়, জানোই তো ফ্ল্যাটে খুব কম সংখ্যক লোক বন্ধু ভাবাপন্ন মনোভাব থাকে, ঠিক? তো এবার ওরা ছিল খুব মিশুকে, আর আমার মা তো মিশুকেই যেখানেই যায় সেখানেই বন্ধুত্ব পাতিয়ে নেয় আজও। তো এবারে কি হয়েছে, ওর একটা আগন্তুক বলে ক্লাব ছিল ওখানে, ক্লাবটার নাম আগন্তুক, ঠিক আছে? ওই ক্লাবে আমি যেতাম, আমার বাবাও যেত। আমার বাবা ক্রাম খেলতো সন্ধ্যাবেলা, আর আমি ওই বাঁশি বাজায় না বাচ্চা মেয়েরা, ওই তখন আমি 16 বছর, 17 না, আমি তখন ওই বাঁশি বাজাতাম, জিপসি খেলা হতো, ওই যেতাম, ওইসব। ও আসতো, লীনাও আসতো। তো এই করে করে ওদের বাড়িতে যাতায়াতটা আমার খুব বেশি হয়েছিল, ঠিক আছে? এবার সরকারি আবাসনের কলের জলগুলো না, বাথরুমের কলের জল ভীষণ আয়রন পড়ে, মানে স্নান করলে চুল একদম 12টা বেজে যাবে, ঠিক আছে? তো ওখানে একটা ওর বললাম আগেই যে ওর বাবা ছিল আর্মির লোক, মানে ওই লীনা, আশিস, এদের যে ভাই বোনের কথা বললাম, বুঝেছো? বাবা সে তো আর্মিতে থাকতো, এবার আর্মিতে কাজ করতো, সে তো সারাদিন, মানে বছরে 2 বার 1 বার আসতো।
তো ওর বাপ কিন্তু যারা মিলিটারি ছিল ওখানে আরো কিছু আর্মি লোক ছিল ওই সরকারি আবাসনে, তাদের জন্য একটা জলের গাড়ি আসতো, ঠিক আছে, জলের গাড়ি। তো তাদের জন্য স্পেশাল একদম আর্মির গাড়ি আসতো। তো আমার মায়ের সাথে যেহেতু খুব ভালো বন্ধুত্ব, আমার মাকে বলতো রমা তুমিও জল নাও। তো মাও জল নিত ওদের থেকে, মা স্নান করবার জন্য 2 বালতি জল আনতো নিজের জন্য। তো জল আনতো। এবারে একদিন মায়ের খুব শরীর খারাপ, মা বলছে তুই জলটা নিয়ে আয়। ছোটন, আমার ঘরের নাম ছোটন। তো আমি বললাম ঠিক আছে মা। তো জল আনতে গেছি, সেদিনকে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। তো আমি তো আশিস দাকে বলতাম, আশিস দাকে দেখে বলছি ও আশিস দা, আমি তার লাইনে আর দাঁড়াবো না, তুমি দাঁড়িয়েছো, তো তুমি এক কাজ করো না, আমার জলটা একটু ভরে দেবে? বলে হ্যাঁ দাও। তো আমার জলটা ভরে দিয়েছে 2 বালতি, আমি আবার 2 বালতি টেনে আনতে পারছি না। তো ও আবার আমাকে হেল্প করলো, আমাদের পুরো দোতলা অব্দি উঠিয়ে দিয়ে তারপর গেছে, ঠিক আছে। এরপর থেকে দেখি তার 2 দিন পর, ঠিক তার 2 দিন পর আমাদের ব্যালকনিতে হঠাৎ একটা চিঠি ছুঁড়ে মারে, চিঠি বাংলায় লেখা, খুব সুন্দর করে একটা মানে ভার্সন লেখা, প্রেমপত্র যাকে বলে, প্রেমপত্র। তো আমার বাবা তো বেধড়ক মারলো আমাকে, বললো এটা তোকে দিয়েছে, এইটা তুই কারোর সাথে কিছু করছিস। আমি বললাম বাবা আমি জানি না কে লিখেছে, নামও লেখা নেই। এরকম ভাবে এবার 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ওই চিঠি আসছে। হ্যাঁ, 2 দিন ছাড়া ছাড়া আমাকে যে ফেলে দিচ্ছে, যেই ঘরটা ঠিক আমি শুই, ব্যালকনির ঘরটা ছুঁড়ে ছুঁড়ে মারছে। কে মারছে আমি সত্যি দেখিনি কোনোদিন, আজ অব্দি জানি না চিঠিটার লেখক কে, আজও জানি না। যাই হোক এরকম চলছে। তারপরে ইংল্যান্ড টাইমে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে আমাকে একজন পছন্দ করেন, যার জন্য আমার তার পরের বছরই বিয়ে হয়ে যায়। 2002-তে বিয়ে হয়ে যায়। তো আমার মা বিয়ে দিয়েছে আমাকে। এবার যেদিন আমার বিয়ে হলো ঠিক তার 1 মাস বাদে আমি অষ্টমঙ্গলে এলাম। আসার পর আবার আমি ফেরত গেছি শ্বশুরবাড়ি থেকে, আবার এই হয় না আবার দিন 15 পর আবার গেছি, মানে তখন একটু ঘন ঘন যাতায়াত হয়ে গেছিল। তো 1 মাসের মাথায় আমার মা আমাকে আমাদের বাড়িতে ল্যান্ডফোনে ফোন করলো, জানিস আশিস গলায় দড়ি দিয়ে মরে গেছে। তখন আমি বললাম কেন মা? এইবারে আমি তো জানি না কেন। এবার পুলিশ কি করলো, ফোন করলো আমার মাকে, আপনার মেয়েকে দরকার। কেন দরকার? আমার মা বলছে কেন দরকার, আমার মেয়ের তো ওই সবই বিয়ে হয়েছে। তখন বলছে দেখুন আমাদের দরকার আছে, কারণ যিনি মারা গেছেন ওই আশিস, তার ড্রয়িং খাতা সে খুব ভালো আঁকতে জানতো, খুব ভালো, মানে যদি বসে থাকো তোমাকেও এরকম এঁকে দেবে, এরকম একটা ব্যাপার, একদম অ্যাজ ইট ইজ এঁকে দেবে, এত ভালো ছিল আঁকায়। তো বাবা মা দুজনেই আমার শ্বশুর বাড়িতে এলো, আমাকে কি বলবে শ্বশুর বাড়িতে, মানে কোনো মতে আমাকে অন্য কথা বলে নিয়ে গেল। নিয়ে গিয়ে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম চিনতাম এরকম। লীনাও বললো না, ও তো আমার বন্ধু ছিল, আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যাই, কিন্তু ওর দাদার খাতায় কেন আমার ছবি সেটা আমরা সত্যিই জানি না। ঠিক গলায় দড়ি দেওয়ার আগে প্রায় 20-25 দিন আগের কথা বলছি, যখন আমার সবে বিয়ে হলো, তার আগে ওর ড্রয়িং খাতা জুড়ে আমার ছবি, ঠিক আছে, ড্রয়িং খাতা জুড়ে প্রত্যেকটা পাতায় আমার এক এক রকম মুখের আদল দিয়ে ছবি। আর তারপরে কিছু কিছু পাতায় গলায় দড়ি কিভাবে দেবে তার ছবি এঁকেছে, ঠিক আছে, গলায় দড়িটা ছবি এঁকেছে, বুঝতে পেরেছো? এবার পুলিশ তখন বলেছে এই মুখের মেয়েটাকে, তখন লীনা বলেছে আই তো আমারই বন্ধু চন্দ্রানী। তখনই আমাকে ডাক করেছে, আমি বললাম না সত্যি আমাদের সাথে কিছুই ছিল না, আমি কিছুই জানতাম না যে দাদাটা আমাকে ভালোবাসতাম, তো দাদা বলতাম না, ওকে লাস্টে মানে সবাই বুঝেছে যে আমি নির্দোষ, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে, একদিনের জিজ্ঞাসাবাদ ছিল। তো আমি আবার চলে এলাম শ্বশুর বাড়িতে। তো আমার 2004-এ মেয়ে হয়, তারপরে কিছু হয়নি, ঠিক আছে, কিচ্ছু হয়নি। 2004-এ আমার মেয়ে হয়। ও কিছু হয়নি বলাটা ভুল, কেন ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমার স্বামী মানে আমার হাজবেন্ড খুব ভুগছে, হঠাৎ করে সুস্থ মানুষ, সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, ওই KMDA তে পোস্টিং এখনো, সে একটা কাপ ধরতে পারছে না, একটা গ্লাস ধরতে পারছে না, হঠাৎ করে ওর হাত কাঁপছে, মানে একটা কাপ, চায়ের কাপ দিচ্ছি, চায়ের কাপ ওর ঠটা করে হাত কাঁপছে, ঠিক আছে। তখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলছে এটা অ্যাকুরেট নিউরোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে। ডক্টর নায়েক বলে একজন দেখলেন,
ওষুধ দিলেন, 0.5 অ্যালজুয়েলাম দিল, ঘুমের ট্যাবলেট তার সাথে, অনেক রকম ওষুধ দিয়েছিল। এখন তো আমার এত কিছু নাম মনে নেই। তো হয়ে গেল, এটা তোমার এই 2003-04 কথা বলছি, হয়ে গেল এইভাবে ও ভুগছে আর ওষুধ খাচ্ছে আর সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছে, সারাদিন খাচ্ছে ওষুধ আর ঘুমাচ্ছে, পড়ে পড়ে এই চলছে আমার জীবন পুরো অতিষ্ঠ। মানে জাস্ট আমার সাথে আমার জীবনটা কিরকম অতিষ্ঠ করেছে শোনো এবার। ঘুমাচ্ছে, আমার স্বামীর সাথে আমার না হানিমুন হয়েছে, না কোনো কোথাও বেড়ানো ঘোরা, কেন তো অসুস্থ হয়ে পড়লো, কোনো কিচ্ছু হলো না। তারপরে 6-7 মাস বাদে একটু ওষুধ খেয়ে ঠিক হলো, হয়ে যাওয়ার পর তারপর যাই হোক সময় ভালো কাটছে তাও মোটের ওপর। তারপরে হলো আমার মেয়ে 2004-এ, ঠিক আছে, 2004-এ আমার মেয়ে হলো, আর 2007-এ আমার ছেলে হলো, ঠিক আছে। এইবারে ছেলে হওয়ার 1.5 বছরের মাথায় ও এমন ভাবে পড়ে গেল, যখন ওর বয়স 1.5 বছর, ওর এরম ভাবে পড়ে গেল মাথায় 12টা সেলাই, ওইটুকুনি বাচ্চার 12টা সেলাই, ঠিক আছে। আর ডাক্তার বললো আর একটুখানি এক চুল, বাচ্চা তো কচি মাথা তো, যদি আর এক চুল এদিক ওদিক হতো খুলিটা উল্টে যেত, এমন ভাবে পড়েছে খুলি উল্টে যেত, ঠিক আছে। এইবার আমি খুব না কাঁদছি যে আমার কেন এরকম হচ্ছে, আমি কি পাপ করলাম। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে একদিন স্বপ্ন দেখছি, আমাকে যেন বলছে আমি কোনো দিন তোকে সুখী হতে দেব না, আমি তোর ছেলে মেয়ে রক্তপাত করিয়ে যাব, শেষ রক্তটুকু আমি চুষে নেবো, তোর 2 ছেলে মেয়েকে কোনোদিন শান্তি দেব না, এইসব কেন কে বলছে। আমি ধর্মর করে ঘেমে চান করে উঠেছি, আমি মাকে বললাম ফোন করে, মা আমি স্বপ্ন কেন দেখলাম। মা বলছে তোর একটা ট্রমা ঢুকে গেছে ভেতরে, তুই এগুলো ভাবছিস, তুই নিজেকে গিল্ট ফিল করছিস, তার জন্য এটা হচ্ছে। তো আমি বললাম তো হতে পারে, আর তাছাড়া ওর বাবাকেও দীর্ঘদিন দেখেছি ভুগছে, নার্ভের পেন, নার্ভের এই ভুগছে, কখনো বলছে বুকে ব্যথা, ডাক্তার বলছে বুকে কিচ্ছু নেই, ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে, ইসিজি হচ্ছে, হ্যাঁ সব রকম হচ্ছে, হয়ে বলছে আপনি 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে এখান থেকে 2 মাইল দৌড়ান, কিচ্ছু নেই আপনার বুকে কিচ্ছু, আপনি এগুলো মানসিক রোগে ভুগছেন। মানে বুঝেছো, কখনো বুকে ব্যথা হচ্ছে, কখনো পায়ে ব্যথা হচ্ছে, বলছে আমি চলতে পারছি না, আমাকে মনে হয় হুইল চেয়ারে বসে যেতে হবে, এইরকম চলছে কাণ্ড। তো যাই হোক, এবার ও একটু ঠিক হলো, তো ছেলের এইরকম আঘাত, আচ্ছা ছেলের এই আঘাতটা গেল, তার আবার 7-8 মাস পর, মানে মোটামুটি 2-2.5 বছর চলছে, একটা অ্যাকোরিয়াম ছিল আমার ঘরে, ঠিক আছে, ছোট। হঠাৎ করে কোনো বলা নেই ঘ নেই, অ্যাকোরিয়ামটা আমার ছেলের পায়ে পড়লো, ধাম করে একদম পায়ে পড়লো, পাটা পুরো জাস্ট অর্ধেক হয়ে গেল, অর্ধেক, ডান পা পায়ের পাতাটাই পড়লো, ওই পায়ের পাতাটা হয়ে গেল পুরো অর্ধেক হয়ে ঝুলছে, চোখের সামনে দেখছি পুরো বাদ হয়ে গেছে, পা মানে কি পায়ের যে চেটোটার কাছে একটুখানি লেগে পুরো ঝুলছে, লেগে আছে বাট কিন্তু ঝুলছে। 2টো পাকে এরম মানে জোড়া দিয়ে কোনো মতে গামছা ফামছা যা পেরেছি ওর মধ্যে বেঁধেছি, আর চাপ চাপ রক্ত ঘরের মেঝেতে জমিয়ে রয়েছে রক্তগুলো। তখন আমি কোনো মতে মানে আমি পাগল হয়ে গেছি, ওখানে সামনে ডিভাইন হসপিটাল ছিল, চলে গেলাম, 25টা সেলাই পড়লো ওই পায়ে, 25খানা সেলাই। এখনো মানে যদি ফটো দেখতে চাও আমি আমার ছেলের ফটো নিয়ে তোমায় পাঠাতে পারি, এইরকম মানে ছেলের অবস্থা। 25টা সেলাই পড়লো, তাকে ঘরে নিয়ে এলাম, সে তো আধমরা হয়ে গেল ছেলেটা 2.5 বছরে। তারপরে আমি এক্সরে করাতে বললো, তার 2-3 দিন পরে নিয়ে গিয়ে সেলাই কাটার আগে একটা এক্সরে করবে, এক্সরে করে বলছে ভেতরে কাঁচ আছে। তাহলে বলো এবার এই কাঁচটা কি হবে, সলিউশন কি, অপারেশন করতে হবে। আবার সেলাই কেটে আবার অপারেশন করা হলো, ঠিক আছে। আবার এই অপারেশন করতে, আবার সেই ওই ছেলে আবার সেই স্যালাইন দিচ্ছে ওইটুকু বাচ্চাকে, আবার অপারেশন হলো। এই করতে করতে আমার দিন যাচ্ছে। আবার আরো এই মাঝখানে 2018 সালে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, এইটা হয়ে গেল এই 2017 অব্দি এরকম টুকটাক ঝামেলা চলছে। কখনো আমার মেয়ে পড়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, ওরও 3 বার মাথা ফেটেছে, ঠিক আছে। ছেলেরও মানে একবার ওর মাথা কাটছে, একবার এর পা কাটছে, এই হচ্ছে মানে রক্তপাত হচ্ছে, চলছে। এইবার আমি তো এগুলো বুঝতে পারছি না যে আমার গ্রহের ফের খারাপ যাচ্ছে, আমারই কপাল খারাপ যাচ্ছে এই ভাবছি। তখন
এইবারে ওর বাবা কিন্তু ওষুধটা কিন্তু সারা জীবন এখনো খায়, কিন্তু এখন কমে গেছে ওষুধ খাওয়ার এটা, মানে যে ডোজটা কমে গেছে, ওষুধ কিন্তু এখনো খায়। তো ও ওই যে পয়েন্ট বললাম না, 0.5 অ্যালজেনাম, ওই ওষুধটা 3 পাতা আমার ঘরে ছিল, মাসেরটা একদম পুরো এনে রাখি, ঠিক আছে। এইবার আমার মেয়ের তখন 13-14 বছর বয়স, 2018 সালের কথা বলছি। হঠাৎ দেখি এমনা করে ডাকছি, কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই। তখন বিকেল হবে, আমি ঘুমোচ্ছিল, স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে হয়তো। তো ডাকছি, কিছুতেই সাড়া নেই। তারপর দেখি মুখ থেকে একটু গ্যাজা বেরোচ্ছে, গ্যাজা। হ্যাঁ, আমি বলছি কি করেছে ও, কি করেছে? এই করে পাগলের মতো এবার খুঁজছি, দেখি শোকেসের উপরে পুরো পাতা খালি, 3 পাতার মধ্যে 5খানা ওষুধ আছে, মানে 40টা খেয়ে নিয়েছে। 15টা করে ওষুধ ছিল, 40টা ওষুধ, ঘুমের ওষুধ মেয়ে খেয়ে নিয়েছে, 13 বছরের মেয়ে। ওর কি দুঃখ? কিচ্ছু না। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চললাম আবার নার্সিংহোম, চললাম। এটা 2018 সালের কথা বলছি। ডাক্তার বললো আপনি ভগবানকে ডাকুন, অনেকক্ষণ আগে ওষুধ খেয়েছে, আপনারা টের পাননি, মেয়েরা নিয়ে এসছেন। এইভাবে আমাদেরকে যাতা বলছে, আমাকে, ওর বাবাকে যাতা বলছে। তারপরে ভাবছি, মানে আমরা কি খাইয়েছি জোর করে? এরম তো না। তো যাই হোক, এবার ও ঠিক হলো। 3 দিন পর হুশ এলো। 3 দিন কোনো হুশ নেই। ওইটুকুনি মেয়ে 40টা ওষুধ খেয়ে নিয়েছে না, তখন ওই পাম করে বার করলো। 3 দিন কোনো ওর জ্ঞানই ছিল না, ওই নাক দিয়ে কি সব নল ফল ঢোকানো ছিল, ওই দিয়েই খাওয়ানো হচ্ছিল। তারপরে যাই হোক মেয়েকে সুস্থ করে দিল। এর ঠিক 1.5 মাস বাদে আবার একই রকম, আবার কি করে যেন ওষুধ বার করে, কোথার থেকে ওষুধ বার করে আবার ওষুধ খেয়ে নিচ্ছে, যতটুকু কি রাখি সেখান থেকে বের করে নিচ্ছে, নিয়ে খেয়ে নিচ্ছে। আবার 25খানা ওষুধ খেয়ে নিয়েছে ঠিক 1.5 মাস বাদে। তখন মনাকে বলছে তুই কি চাইছিস? বলছে এরকম চিল্লে বলছে আমি মরতে চাইছি। হাসতে হাসতে ওই মেয়েটা বলছে, হাসছে। 13 বছরের মেয়ে কিরম অদ্ভুত ভাবে দেখি, চোখ দুটো লাল পুরো, বলছে আমি মরতে চাইছি। আচ্ছা তুই কি বলছিস? কি হয়েছে তোর? কেউ কিছু করেছে? কেউ মেরেছে? বল আমাকে। তখন ও নিজের এই টেপ জামা একটা পরেছিল, ফাট করে টেপ জামাটা ছিঁড়ে দিয়ে বলছে আমি মরতে চাই, তোকে মারতে চাই। আমাকে বলছে তোকে মারতে চাই, তোকে আমি অনেক জ্বালাবো, তোর ছেলে মেয়েকে জ্বালাবো। তখন আমি ভাবছি কিরম ভাবে কথা বলছে, আর গলাটা ভারী লাগছে, খুব ভারী নয় কিন্তু ভারী লাগছে। তখন আমার একটু ভয় লাগছে ওকে দেখে, কেন চোখ দুটো পুরো জবা ফুলের মতো লাল। আমার ওকে ভয় লাগছে। তখন আমি আমার মাকে বললাম, মা আমার মেয়ে যেন কেমন করছে জানো। তখন মা বলছে দূর দাঁড়া, ওর কিছু একটা ট্রমা হয়েছে, ওর থেকে জিজ্ঞেস কর তো কি হয়েছে। বারবার জিজ্ঞেস করছি, আমি করছি, আমার মা করছে, দিদুন কি হয়েছে বলো। কিছুতেই বলছে না। এইবার ওর বাবা একদিন বোঝাতে গেছে, ওমা কি হয়েছে, ওমা কি হয়েছে। তখন ওর বাবাকে তুমি ভাবতে পারো, আমি একটা পূর্ণবয়স্ক লোক, তাকে একটা ধাক্কা মারলো ঘর থেকে, সোজা আরেকটা ঘরে গিয়ে পড়লো, সোজা সোজা একটা ঘর, ওইখানে হতে পারে এত জোর একটা মেয়ে। একটা ঘর থেকে মারলো এক ধাক্কা, আরেকটা ঘরে গিয়ে ছিটকে পড়লো। আমি দেখছি ওর বাবা পুরো উড়ে গিয়ে পড়লো। তারপরে আমি কি হয়েছে মনে, আমাকে কিন্তু জোরে ধাক্কা দেয়নি, আমাকে শুধু সরিয়ে দিল। গিয়ে ও যে খাটটায় শুয়েছিল, খাট থেকে তাক করে নেমে গেল, নেমে গিয়ে খাট ধরে ঘুরিয়ে দিয়েছে। খাট ওইটুকুনি বাচ্চা ধরে ঘুরিয়ে দিয়েছে। আমাদের খাট যা মানে বার্মাটিক সেগুনের খাট, আমরা 5 জন পারবো কিনা না তার ঠিক নেই। ও খাট একা নড়িয়ে দিয়েছে। এই ঘটনা না সুকান্ত নগরের সবাই জানে। আমরা তখন ওই সুকান্ত নগরে থাকি, ভাড়ায় থাকি, তখন আমাদের নিজেদের বাড়ি হয়নি তখন অব্দি। এই তো নিজেদের বাড়ি হলো 2-1 বছর আগের কথা বলছি। ততদিন আমরা ভাড়া ছিলাম। ওই বাড়িটার মধ্যে ওরকম কাণ্ড। তারপরে আমি বললাম যে কি রে, খাট ঘুরিয়ে দিচ্ছে। তারপরে পাশাপাশি আমরা যেখানে ভাড়া ছিলাম সেখানে আরো 2-1 ঘর ভাড়া ছিল। তা আমাদের এই ঘরের চিৎকারে তারাও চলে এলো। তারপর তারাও চলে এলো, এসে বলছে কি হয়েছে বৌদি? আমি জানি কি হয়েছে, দেখো বাবাকে ছুঁড়ে ফেলছে, খাট ঘুরিয়ে দিচ্ছে। ওরা প্রত্যক্ষদর্শী, খাট ঘুরিয়ে দিয়েছে। ওরা বলছে তো হ্যাঁ তাই যে দেখো খাট ঘুরিয়ে দিয়েছে, দেখো খাটটা এখন অব্দি ঘোরানো আছে, পুরো সরিয়ে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে, মানে একদিকে এরকম ব্যাকা প্যাঁচা ভাবে খাট দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তখন দেখি কিছুক্ষণ পর আবার মেয়েটা অজ্ঞান হয়ে গেল, আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল। তারপরে আমি কি হলো, তারপর দিকে আবার উঠে আবার ঠিক
আবার ঠিক ও মা খিদে পেয়েছে, এই করছে, এসব বলছে। তারপরে খাবার দিয়েছি, একটা বাচ্চা মেয়ে কত খেতে পারে, ও প্রায় 5 থেকে 6 জনের খাবার খেয়ে নিয়েছে একা। আর আমি মাছের পিসগুলো আমাদের ঘরে অনেক বড় বড় কাটানো হয়, কাতলা মাছ করেছিলাম, মানে 6টাই করেছিলাম। ও সেই তখন তোর ভাই মাছ ফাছ খায় না, আমাদের 3 জনে 6টা করেছিলাম এবেলা ওবেলা। ও কি করলো, 6টা মাছই বসে বসে খেয়ে নিল। আমাকে একটা মাছ দাও, দিলাম। আমি আর একটা মাছ খাবো, আমি বললাম খাবে, নাও দিচ্ছি। আর একটা মাছ খাবো, খাবে, নাও দিচ্ছি, বলেই যাচ্ছে আর ও খেয়েই যাচ্ছে। আমি তো মা না করতে তো পারছি না। হাড়ির ভাত পুরো শেষ, খেয়ে নিল। আবার আমি নতুন করে ভাত আলু সেদ্ধ দিয়ে, আমাদের জন্য আর কিছু নেই খাবার, খেয়ে নিচ্ছে ও সব। তখন আমি তাহলে মাথার কোনো বিকৃতি হয়েছে। তারপরে এই কৈখালিতে মন আছে, মন একটা কৈখালিতে মন বলে একটা ক্লিনিক আছে, ওটা মানসিক মানে রোগীদের দেখানো হয়, যারা সাইকাটিস্ট, ভালো ভালো সাইকাটিস্ট আছে, ওইখানে নিয়ে গেলাম যে কোনো মাথার কোনো রোগ হলো কিনা। ডাক্তার দেখে বলছে সম্পূর্ণ ঠিক, হেলদি, কোনো কিচ্ছু হয়নি। তারপর আমি বললাম তাহলে মনে মনে ভাবছি তাহলে কি হলো। ডাক্তারকে বললাম ডক্টর কি তাহলে, মানে বলছে দেখুন আপনারা ওকে আনন্দ রাখার চেষ্টা করুন, ওর মনে কিছু কিন্তু নেই, আমরা যেটুকুনি পর্যবেক্ষণ করে দেখেছি ওর মানসিক কোনো প্রবলেম নেই। তারপরে এবার নিয়ে এলাম, তার ঠিক 1 সপ্তাহ পর ওই ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল, একটু ভিটামিন এইসব দিয়েছিল। তো এবার 1 সপ্তাহ পর হঠাৎ করে মেয়ে মরে যাওয়ার মতন হয়ে গেল। নিঃশ্বাস প্রশ্বাস করছে না, হ্যাঁ একদম নিঃশ্বাস প্রশ্বাস করছে না। আমি মনাকে ডাকছি, মনা দেখি শক্ত হয়ে রয়েছে পুরো। আমি ভাবছি আমার মেয়ে বলে মরে গেল, পুরো মরার মতন পড়ে রয়েছে, নিঃশ্বাসও নিচ্ছে না, প্রশ্বাসও নিচ্ছে না, কিচ্ছু না। আমি এবার হাওমাও করে কেঁদে উঠেছি, সবাই জড়ো হয়ে গেছে, এই কি হয়েছে মেঘার মা, কি হয়েছে মেঘার মা। আমি বলছি দেখো আমার মেয়ের কোনো কথা বলছে না, মনে হয় মরে গেছে। সবাই বলছে না গো, এই দেখো একটু নিঃশ্বাস চলছে, একটু পালস চলছে, খুব স্লো চলছে। মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি জাস্ট বুঝতে পারছি না আমি কি করব। তখন ওরা সবাই মিলে বলছে তুমি তোমার মেয়েকে যেখানে দেখাও, চলো, এখন তো দাদা নেই, আমরাই যাচ্ছি, চলো বলে আমি গেলাম, আরেকটা বউ গেল, তারও হাজবেন্ড গেল, এই আমরা 3 জন মনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে, ওই পাড়ারই অ্যাম্বুলেন্স করে, সুকান্তনগরের একটা অ্যাম্বুলেন্স, ক্লাবের অ্যাম্বুলেন্সে করে গেলাম। গিয়ে ওই মনেই নিয়ে গেলাম। ওই ডাক্তার দেখলো, দেখে ওকে একটা কি চামড়ার তলা ইঞ্জেকশন দিল। তারপরে খানিকক্ষণ বাদে জ্ঞান ফিরে এলো। কেন যে এটা হলো, কি হলো বুঝতে পারলাম না। এরপরে শুরু হলো আসল খেলা। এইবার একদিন হঠাৎ মাঝরাতে উঠে বসে হঠাৎ ওর বাবার বুকে বাবার গলাটা চিপে ধরেছে। আমি পাশে শুয়ে রয়েছি ওর বাবার, হঠাৎ গোগানির আওয়াজ পেয়ে দেখি ওর বাবার বুকে ও বসে আছে আর গলা টিপে ধরেছে। আমি বলছি এই মনা কি করছিস, এবার ছাড়াতে পারছি না, আমি ছাড়াচ্ছি, মনার চুল না পুরো খোলা। মনা তুমি যদি আমার সামনে থাকতে, আমি তোমার অ্যাক্টিং করে দেখাতাম। মনা জাস্ট আমার দিকে ঘুরলো, দেখি চোখ পুরো লাল, এইবার পুরো ছেলের গলায় বলছে আমি ওকে মেরে ফেলবো। আর ছেলেদেরকেই দেখতে পারতো না, যখনই মারতো না ছেলেদেরকেই মারতো, মেয়েদেরকে কিন্তু কিচ্ছু করতো না, কোনো মেয়েকেই না, আমাকে না, আশেপাশের কোনো বৌদি যেই আসতো কাউকে কিছু করতো না। কিন্তু যদি কোনো ছেলে আসতো তাহলে তাকে আর রক্ষে নেই। তাদের মানে কিছু না কিছু ছুঁড়ে মারবে, নয় নিজে মারবে, কিছু না কিছু করবে। ওর বাবা গলাটা, ওটাই আমার তখন মাথা ঠনকালো যে না, এটা কোনো অন্য কোনো ব্যাপার হচ্ছে। ওর বাবার গলা চিপে ধরছে, ওর বাবা গোঙাচ্ছে রীতিমতন, ছাড়াতে পারছে না ওইটুকুনি মেয়েকে, এত শক্তি। কোনো মতে আমি চট চাপ্পড় দিয়ে ছাড়িয়েছি। ছাড়ানোর পরে এবার সকালে উঠে না আমি গালে হাত দিয়ে বসে আছি, আমি কি করব। এবার ওখানে একজন চিরণ বলে একটা ছেলে ছিল, ওই চিরণ আমাকে দিদি বলতো। আমার এই কথাটা না ওখানে না মানে মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে গেছে যে অমুক মেয়েটাকে ভূতে ধরেছে, সবাই বলছে ভূতে ধরেছে। আমি কিন্তু তখনও মানিনি যে ভূতে ধরেছে। তখন চিরণ বলল দিদি একটা কথা বলবো। হ্যাঁ বল ভাই। বলছে তুমি না একটা ওয়ারিস দরবারের উল্টো ডাঙায় একজন বসেন, তাকে মামা বলে সবাই, উল্টো ডাঙায় বসেন, এখন এই রিসেন্ট 6 মাস হয়েছে উনি মারা গেছেন। তো বলছে যে ওই মামা না ভীষণ কারোর থেকে কোনো টাকা পয়সা না, ভীষণ ধন্বন্তরী গো, দেখলেই বলে দেবে তোমার মেয়ের কি হয়েছে, যদি কোনো বাজে কিছু হয়, কোনো মানে স্পিরিট হয়, তাহলে কিন্তু উনি বলে দেবেন। তাই বললাম নিয়ে হয় তাহলে। বলে তাহলে বৃহস্পতিবার করে ওইখানে বসে, তো
আমি শুক্রবার দিন নিয়ে আসবো। বৃহস্পতিবার করে ওখানটায় বসে উনি। তো শুক্রবার দিনকে ও নিয়ে আসবার জন্য ও গেছে। ও যাবে বলে রেডি হচ্ছে, মানে ওর বাড়ির থেকে ও যাবে মামার কাছে, মামাকেও নিয়ে আসবে, মামা স্কুটি চালাবে, পেছনে বসবে। এই হচ্ছে প্রোগ্রামটা ছিল। মামার সাথে কথা হয়ে গেল টেলিফোনে। তো মামা বললো ঠিক আছে আমি যাব, তুই তাহলে আমাকে নিয়ে যাবি, অ্যাড্রেসটা তো আমি বলার দরকার নেই, তুই তো নিয়ে যাচ্ছিস। বলে ঠিক আছে তুই তাহলে চলে আয় উল্টোডাঙ্গায়। তখন চিরন বলছে ঠিক আছে আমি চলে যাব উল্টোডাঙ্গায়। এবারও জামা প্যান্ট পরছে, দেখো অদ্ভুত ঘটনা, জামা প্যান্ট পরা হয়ে গেছে, যাবে এবার। এবার জুতোটা পরছে, হঠাৎ দেখছে নাক থেকে পটপট করে রক্ত পড়ছে ওর নাক থেকে। নাকটা মুছেছে, দেখছে কান থেকে কি করাচ্ছে, কানে হাত দিয়েছে, দেখছে কান থেকেও রক্ত বেরোচ্ছে। এইটা না মানে এই ওই পাড়ায় সবাই জানে, সুকান্ত নগরে সবাই জানে এই ঘটনাটা। মানে এত চাউর হয়ে গেছিল আমার এই ঘটনাটা, ভাবছিলাম তোমাকে বলবো কি বলবো না, মানে পরে এই জন্য একটা হেজিটেশন লাগছিল আর কি। তো এবার ওর নাক দিয়ে কান দিয়ে দুদিক দিয়ে রক্ত বেরোচ্ছে হঠাৎ করে, কোনো কারণ নেই। ও কি করলো, ও কোনো মতে মোবাইলে মামাকে বললো, অ্যাড্রেসটা আমার বাড়ি দিয়ে দিল, যে সুকান্তনগরে এসে যাকে বলবে জীবনের দোকান ও দেখিয়ে দেবে, জীবনের দোকানের পাশে ওদের বাড়ি, এটা বলে দিল। তো মামা তো ওই পাড়ায় মোটামুটি আসতেন, তো মোটামুটি ওনার চেনা জায়গাটা। এবার ও চলে গেল নীলরতন হসপিটালে ভর্তি হতে, এনআরএসে। ও হয়ে গেল ভর্তি, এনআরএসে ভর্তি হয়ে গেল, মানে ও যে খবরটা দিয়েছিল তার জন্য ওকে হসপিটালাইজ করে দিল পুরো। এইবারে এবার মামা আসছে, শোনো আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছে, কিচ্ছু হয়নি সারা রাস্তা। এত রাস্তা পেরিয়ে এলো, উল্টোডাঙ্গার মতন ডেঞ্জার রাস্তা পেরিয়ে এলো, কিচ্ছু হয়নি। যেই আমাদের পাড়ায় আমাদের গলির কাছে একটা হাই ড্রেন ছিল, যেই আসছে তখন মনে হলো মামা পরে এটা বলেছে, মানে বলছে আমাকে জানিস আমি স্কুটি নিয়ে আসছি, মনে হলো একটা জোরে ধাক্কা দিল আমাকে, জোরে একটা ধাক্কা দিয়ে হাই ড্রেনে ফেলে দিল মামাকে। ট্রেন থেকে উঠেছে, ওনার পুরো পাজামা পাঞ্জাবি পরা ছিল, পুরো কাদায় কাদা, ওইভাবেই আমার ঘরে এসছে। উনিও দমেনি, ওইভাবে এসছে। এসে মনা যেই দেখেছে মামাকে, ও দেখেই চিৎকার করছে ছেলেদের গলায়, পুরো তখন বিকট গলার চিৎকার, তখন পুরো মানে পুরুষের কণ্ঠ, তুই কেন এসছিস, তুই এখানে কেন এসছিস, চিৎকার করছে। তখন মামার কাছে একটা পকেট থেকে একটা চুনরি টাইপের বার করলো, চুনরি ওই মসজিদে যে চুনরি গুলো দেওয়া হয় না, ওই রকম একটা চুনরি বার করলো। চুনরি বার করে মনাকে জাস্ট জড়িয়ে দিল চুনরিটা, জড়িয়ে দিয়ে বসিয়ে দিল। আর মনা তখন ছটফট ছটফট করতে করতে ফট করে অজ্ঞান হয়ে গেল। এইবার চুনরিটা নিয়ে আমাকে বলছে এই গন্ধটা শোক। আমি গন্ধটা শুকে দেখলাম জাস্ট পোড়ার গন্ধ, পোড়া। কিন্তু ছেলেটা তো গলায় দড়ি দিয়ে মরেছে, তাহলে পোড়ার গন্ধ কি করে হবে? আমার অ্যাকচুয়ালি আশিসের কথা মনেই পড়েনি তখন, যেটা আশিস করছে ওটা আমি লখনৌয়ে গিয়ে টের পেয়েছি যেটা আশিস করছে। আচ্ছা, এইবারে আমি বলছি পোড়া গন্ধ ছাড়ছে, বলতে দেখ এটা ধূপের গন্ধ ছিল, আমি যখন ওইখান থেকে নিয়ে এসেছি, দেখ এখন পোড়া গন্ধ। যেই তোর মেয়েকে এটা জড়ালাম, তোর মেয়ে ঠিক হয়ে গেল। এটা কিন্তু ক্ষণিকের জন্য ঠিক হলো, কিন্তু এটা কিন্তু ঠিক করার রাস্তা নয়, তোকে আমার সাথে যেতে হবে উল্টোডাঙ্গায়। এইবারে সপ্তাহে বৃহস্পতিবার করে নিরামিষ খেতে বললো আমাদেরকে, চলো নিরামিষ খাবো। এবার মেয়েকে নিয়ে উল্টোডাঙ্গায় সপ্তাহে যাই, কখনো আমি যাই, কখনো ওর বাবা যায়। এবার কিছু করে দেয়, ও ঠিক হয়ে যায়, আবার ওরকম হয়, মানে জাস্ট পুরো সলিউশন হচ্ছে না। এবারে কি হয়েছে, হঠাৎ করে একদিন ওর বাবা রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে, এবার মনা কিছু করেনি, হঠাৎ ওর বাবাকে কেউ যেন হিড়ির করে টানলো, টেনে খাট থেকে ফেলে দিল নিচে। বুড়ো আঙ্গুলটা ধরে টেনেছে, বুড়ো আঙ্গুলটা পুরো কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে। কিছুদিন আর জুতোতে পাই গলাতে পারেনি, কিছুদিন আর অফিসেই যেতে পারিনি, পায়ে এভাবে চোট খেলো। আমাকে বললো জানো মিতা, আমি যেন দেখলাম আমাকে যেন কেউ হিড়ির করে টেনে নিল, টেনে নিচে ফেলে দিল। আমি বলছি কি হচ্ছে বলো তো, এই ঘরটাতে মনে হয় কিছু আছে। আমি আবার বলছি এই যে আমরা ভাড়া ঘরে আছি, মনে হয় এই ঘরটাতেই কিছু আছে। সেটা হয় মানুষের। হ্যাঁ, এবার আমি তাবড়ি ভেবে যাচ্ছি। তারপরে মামা বললো দেখ এরম ভাবে তো সলিউশন হচ্ছে না, তুই এক কাজ কর, তুই লখনৌয়ে নিয়ে চলে আয়। না লখনৌয়ে যাবো কি করে, আমার ছোট ছেলে, আমি কি করে যাব? তখন ওর বাবা বললো তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। এবার ওর বাবা ওকে নিয়ে ঘোরাতে নিয়ে গেছে, মানে মিথ্যে কথা বলে নিয়ে গেছে, ওকে বলেনি যে লখনৌয়ে দরবারে নিয়ে যাচ্ছি। ওকে বলছে চল বাবা আমরা ঘুরতে যাচ্ছি, চল আমরা বাপ বেটি ঘুরে আসি, এরকম বলে ওকে নিয়ে গেছে। আর মামাও গেছে তার সাথে, মামা গেছে অন্য কামরায় বসে, আর ওরা গেছে অন্য কামরায়, একই ট্রেনে দুজনে মিলে। ওই বারাবাঙ্গি স্টেশন আছে,
ওই তোমার লখনৌ নেমে বারাবাঙ্গি স্টেশনে, যেটা বারাবাঙ্গি স্টেশন থেকে যেতে হয় মসজিদটা। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আমার এটা মনে আছে যে বারাবাঙ্গি স্টেশন থেকে ওই অটোয় করে, মানে ওখানে ওই কি চলে ওগুলো করে ওর বাবা আরো গেছিল। এইবারে মসজিদের সামনে এসে মনা বুঝে গেছে যে আমাকে এখানে কি করতে নিয়ে এসছে আর কেন নিয়ে এসছে। এইবারে তখন ওকে 6 জন পান্ডা, ওই তোমার মসজিদের ভেতরে যারা ওই যে থাকে 6 জন, খুব মানে চেহারা খুব ভালো আর কি, বিশাল বিশাল চেহারার লোক কিছু থাকে, বাউন্সার টাইপের, ঠিক আছে, ওই বাউন্সার টাইপের কিছু লোক মনাকে 6 জন, আর মনা একটা 13-14 বছরের মেয়ে, টেনে নিয়ে যেতে পারছে না। এগুলো তো পরে বাবা এসে সব বলছে, জানো কি কি কাণ্ড ঘটেছে ওখানে, ফোনে ফোনে শুনেছি, কিন্তু ডিটেলসটা এসে ওর বাবা বলেছে। বলছে যে ওকে টেনে নিয়ে যেতে পারছে না 6 জন, আর ও একা পেছন দিকে সরছে আর ওরা সামনের দিকে টানছে হাত ধরে। এই যে খেলা চলছে, এবার ওর বাবাকে বলেছে আপনি ধরবেন না, আপনি ছেড়ে দিন। এবার বাবা ধরতে যাচ্ছে, ওর বাবাকে ছেড়ে দিতে বলেছে, বাবা ছেড়ে দিয়েছে, টেনে নিয়ে যাচ্ছে, আর ও কি করছে পেছন দিকে সরছে। এই টানা পড়েন চলছে। তারপরে একজন কি করেছে, জোর করে চ্যাংদালা করে নিয়েছে মেয়েকে, নিয়ে ঢুকে গেছে ওই মসজিদের ভেতরে। ঢুকে গেছে যেই এইবার চিৎকার করছে ওখানে একটা, ওইখানে আরো মানে লোকের ভূত ছাড়ানো হচ্ছিল, কেউ মাথা হেলাচ্ছে, কেউ পাগলের মতো চিৎকার করছে, আর মনা কিচ্ছু না, মনা থাম মেরে বসে আছে, কিচ্ছু করছে না। এইবারে মনাকে মামা জিজ্ঞেস করছে, এই তোর কি চাই, কে তুই বল। তখন মনা কিছুতেই বলছে না, চুপ করে আছে। তারপরে একটা কি ছুঁড়ে মেরেছে, ওই মুসলিমদের কি সব ওই জলপোড়া ফলপোড়া ছুঁড়ে মেরেছে। ছুঁড়ে মারার পরে মনা বলছে, তখন ছেড়ে দে গলায় পুরো, আমি আশিস তামাং। এই জন্য জানলাম তখন যেগুলো আশিসের কীর্তি ছিল, আমি আশিস তামাং। দেখো এখন বলছি, আমার এখন ভয় লাগছে। বলছে আমি আশিস তামাং, আমি ওর মাকে আমি ভালোবাসতাম, আমি কোনোদিন বলতে পারিনি, আমি ভেবেছিলাম যখন বলবো তখন ওর বিয়ে হয়ে গেল, আমি এটা সহ্য করতে পারিনি, আমি গলায় দড়ি দিয়ে মরেছি, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছেড়ে যাবো না, আমি ওর কাছাকাছি থাকবো, আমি ওর কারোর ক্ষতি করব না, আমি ওর ছেলেমেয়েরও আর ক্ষতি করব না, কিন্তু আমাকে থাকতে দাও, খুব রিকোয়েস্ট করছে। আর বলছে কি, এইগুলো কিন্তু সরি একটা কথা বলতে ভুলে গেছি, এই কথাগুলো কিন্তু হিন্দিতে বলছিল, সব হিন্দিতে বলছিল। আর একটা কথা বলছিল, মেরা প্যার বহুত চিকনি হ্যায়, এরম ভাবে বলছে, মেরা প্যার বহুত চিকনি হ্যায়, উসে मैं देखता हूँ, এরম ভাবে যা তা বলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে বলছে যে আমি ওকে বাঁচতে দেবো না, আমি ওর ছেলে মেয়েকে মেরে ফেলবো, আমি নিয়ে নেবো ওকে, এই সব বলছে। তারপরে বলছে আমি ওর ছেলে মেয়েকেও কিছু করবো না, আমি সবাইকে ছেড়ে দেবো, খালি ওর কাছে আমায় থাকতে দাও, আমি ওর কোনো ক্ষতি করবো না, আমি ওর কাছে থাকবো। তখন উনি বলছেন, ওই যে লখনৌ দরবারের লোক বলছে, এই আশিস ছাড়াও আরেকজন আছে, সে পুড়ে মরেছে। হ্যাঁ, এটা আমরা জানতাম না, ওই লোকটা বলছে, সেটা মামাও কোনোদিন ধরতে পারেনি, যে আরেকজনও ওর মধ্যে আছে, বলছে সে পুড়ে মরেছে। জানি না গো সেটা কে, আমি সত্যি বলছি, আমি আজও জানি না ওটা কে। উনি বললেন যে যখন ওই আবার একটা চুনরি ওর গায়ে জড়িয়ে দিয়েছে, ওখানে যেই জড়িয়ে দেয় তখন ও ভালো হয়ে যায়। তখন ও ভালো হয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করছে যে বাবু তুমি কি দেখো, তুমি কি কিছু দেখো, তোমাকে কি কেউ কিছু করতে ইনসিস্ট করে, মানে উৎসাহ দেয়? তখন বলছে হ্যাঁ, আমি একটা বব কাটির মতন, ওই বব কাটার মতন চুল, একটা মেয়ে ছেলেকে দেখি সাদা শাড়ি পরা আর বব কাটার মতন চুল, আর সে আমাকে ওষুধ খেতে ইনসিস্ট করে, বাবার ওষুধ খেতে। সে বলে তুই ওষুধ খা। আর কি করে না, আর একটা ছেলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু হাসে, আর কিচ্ছু করে না। তাহলে দেখো দুজনকে ওনাকি দেখেছে, এগুলো আমাদের বলেইনি, যে একজন বব ছাটারম চুল একজন মেয়ে ছেলেকে দেখে, আর একটা ছেলেকে দেখে সে নীল রঙের প্যান্ট পরে আছে, আর তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, আর কিছু না। এটা কবে দেখতে বাবা? এরকম বলছে কবে দেখতে? আমি দেখতাম, আমি অনেক দিন ধরেই দেখি। তাহলে মা বাবাকে বলনি কেন? না, মা বাবাকে বলিনি, আমাকে ওরা বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল বলো না কিন্তু, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, তোমার ভাইয়ের দেখছো না কত ক্ষতি হচ্ছে, তোমারও হবে। আমি না ভয় চুপ করেছিলাম। এই বলতে বলতেই মনাকে আবার ধরে নিয়েছে, আবার সে হাসছে, অট্টহাসি। আমার উপর দিয়ে যা গেছে না, আমি তুমি চিন্তা করতে পারবে না, ওই মেয়েকে আর ছাড়ছে না কিছুতেই।
এবার ওইখানে যেখানে নিয়ে গেছে সেটা হচ্ছে ডেঞ্জারাস ওই মসজিদটা। ওনারা কি করেছে, দুখানা বোতল নিয়ে এসছে, বোতলে নিয়ে এসে মনাকে কি ফুক মারলো, মনা ধম করে পড়ে গেল। এইটা কিন্তু আমি তোমাকে সংক্ষেপে বললাম, কিন্তু এইটা পুরো সকাল থেকে বিকেল 4টে অব্দি চলেছে এই খেলাটা। বিকেল 4টে অব্দি চলছে, মানে এদের বনাম ভূত বনাম মানুষের লড়াই, মাঝখানে আমার মেয়ে ওইখানে টানাটানি চলছে। এরপরে কি হলো, ওই বোতলের মধ্যে কিছু একটা ওরকম প্লাস্টিকের কর্কের মতন ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে বলছে যা বেটি তেরা আর কুছ নেই হোগা, ওরা বলছে, ওরাও হিন্দিতে কথা বলছে, তো তেরা আর কুছ নেই হোগা যা বলে একটা কালো পুঁতির, এরকম বড় বড় পুঁতির মালা ওর গলায় ঠেসে পরিয়ে দিল। পরিয়ে দিয়ে বলছে ইয়ে তभी टूटेगा जब इसका काम खत्म हो जाएगा। ওরা বলে দিল এই কথাটা, মানে এইটা তোকে ছিঁড়তেও হবে না, কিছু করতে হবে না, ওই আপনি আপ খুলে পড়ে যাবে যখন ওর কাজ হয়ে যাবে। আর এইটা গ্যারান্টি দিয়েছে ওরা, আজও সেই গ্যারান্টিতে আমি খুশি আছি, সুখে আছি। বলছে যে কোনোদিনও যদি অন্য কাউকেও ধরতে পারে ভূত, কিন্তু তোকে আর কোনোদিন ভূত ধরবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি, এরকম ভাবে ওরা বললো। সেই যে গেল, সেই যে মানে আমাদের গেল, কি যে গেছে দিনটা, সেই 2002 থেকে শুরু করে না 2018 সাল অব্দি আমার প্যাথেটিক জীবন গেছে, প্যাথেটিক। তার মধ্যেও মানে এরকম অনেক ঘটনা আছে যেটা বলা যাবে না, যেটা বলা উচিত না। মানে আমি বুঝতে পেরেছি যে আশিস, তখন আমি রিয়ালাইজ করছি জিনিসটা যে ও তাহলে এইসব আশিসের খেল ছিল। আমাকে কোনো দিন সুখী হতে দিচ্ছিল না, আমার সাথে আমার স্বামীর কোনো রকমই না কোথাও ঘুরতে যাওয়া, না কোথাও বেড়াতে যাওয়া, কোনো রকম না, আমাদের মিল, সবসময় ঝগড়া, কিছু না কিছু নিয়ে ঝগড়া, মানে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছিল ওরা আমার মধ্যে। এরম জায়গায় পৌঁছে গেছি। তারপরে এই মেয়েকে ধরলো, ছেলে তো তুমি শুনলে যে মানে রক্তপাতের পর রক্তপাত, 3বার মাথা ফাটলো মেয়ের, একটার পর একটা করতে করতে যখন মেয়ে 13 বছর হলো তখন ওকে গিয়ে ধরলো পুরোপুরি। আর শুধু ও একা ধরেনি, আরেকজনও ধরেছে, সেটা পোড়া একটা কোনো মেয়ে ছেলে ছিল, জানি না ওটা কে। হ্যাঁ, আমি ওটা ঠিক ওটাই করতে পারছি না যে ওই কিনা নাকি ওই বাড়িরই কিছু, জানি না। কেন এইটা আবার শুনেছি, আমি যে বাড়িতে ভাড়া ছিলাম, ওই যার বাড়ি তার নাম পরেশ দাস, সে বলেছিল যে এই বাড়িটা যখন আমরা খনন কার্য চলছিল, মানে একটু যখন খোঁড়াখুড়ি চলছিল ভিতের জন্য, ওই সল্টলেক এরিয়ায় না, ওইটা সুকান্তনগরটাও কিন্তু সল্টলেক এরিয়া, ঠিক আছে, তো ওইখানে একটা মেয়ের নাকি হাত পেয়েছিল, হাতের শুধু একটুখানি অংশ, মানে কঙ্কাল শুধুমাত্র, হ্যাঁ একটা হাতের একটা কঙ্কাল পেয়েছিল। ওই নিয়ে অনেক হয়েছিল, বলছে আমাদের এই ভিতেই পেয়েছিলাম একটা মেয়ের। কেন মেয়ের বললাম, ওইটা নিয়ে চলে গেছিল পুলিশ, ওটা আবার পোস্টমর্টম হয়েছিল, ওইটা পোস্টমর্টম করে বলছিল ওটা একটা কোনো লেডি ছিল, আর এটা বহু বছর আগেকারের। সুতরাং এখানে আর কাউকে দোষ দেওয়া যায় না, না যিনি বিক্রি করেছেন তার, না যিনি কিনেছেন তার, তাই জন্য কেউ দোষের তলায় পড়েনি। কিন্তু ওখানে একটা মেয়ের হাত পাওয়া গেছিল। এইটা মানে তুমি জানো না, ওই সুকান্তনগরে অনেকেরই বাড়ি করতে গিয়ে কেউ মাথার খুলি পেয়েছে, কেউ হাত পেয়েছে, মানে ওই জায়গাটা এমন ছিল না, নিকো পার্ক একদম আপ টু নিকো পার্ক অব্দি পুরো শুনশান এলাকা ছিল। আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন মানে আমরা জন্মাইনি, তখন নাকি ওই জায়গাটা জলা জাংলা ছিল, ওইখানে সব নোংরা খারাপ কাজ করে মেয়েদেরকে ওখানে এসে ফেলে দিত। ওটা ছিল ফেলার মোক্ষম জায়গা, ঠিক আছে। ওই জায়গাটাই এখন ওই জলা জংলাগুলোকে বুঝিয়ে সল্টলেকে জমিগুলোকে বিক্রি করা হয়েছে প্লট ওয়াইজ, ঠিক আছে। ওইখানে আমার যে ল্যান্ডলর্ড সে কিনেছিল, ঠিক আছে। ওই যে কিনেছিল ওই বাড়িতেই ভাড়া ছিলাম। ইভেন তুমি বিশ্বাস করো, এই তো আমার মেয়েকে ছাড়লো, তখনও আমি কিন্তু মানে ভাবতে পারছিলাম না যে কে পোড়ামিটা কে হতে পারে। তারপরে এই যে আমার পাশে একজন ছিল ভাড়া, হ্যাঁ, যার নাম ছিল সুষমা, ও একদিন বাথরুমে গেছে, বাথরুমটা ছিল না আমাদের ওখানে, 2টো বাথরুম ছিল ওই বাড়িতে। ওই বাড়িটা ঠিক ফ্ল্যাট সিস্টেম ছিল না, ঠিক আছে। একটা গ্রাউন্ড ফ্লোরে 3-4 জন এরকম ভাড়া ছিলাম আমরা। তো তখন ওইখানে ছিল 2টো বাথরুমই বাইরে, 2টো বাথরুমের বাইরে, যাতে সবাই ওটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। এবার ওই একদিন হঠাৎ রাত্রি 9টার সময় বাথরুমে গেছে সুষমার চুল খুব বড় ছিল, এই মানে একদম কোমর ছাড়িয়ে অনেকটা বড়, আরো প্রেগনেন্ট ছিল তখন সেই সময়, হ্যাঁ 7 মাসের এরকমই হবে, 7 মাসের, ও সবে 7 গেছে, তারপরের কথা বলছি। ও গেছে বাথরুমে, হঠাৎ বাথরুম থেকে আসে না,
শুনে তখন কিন্তু মানে কি বলবো, তখন কিন্তু আমার মেয়েকে ধরেনি, তখন ওই 18 সালের কথা বলছি না, যখন আমি ওই বাড়িতে ছিলাম, তখনের কথা বলছি। তখন ওই দেখছি যে সবাই বলছে এই সুষমা কোথায় রে, সুষমা কোথায়, সুষমা তো বাথরুমে গেছে, বাথরুম। এবারে দেখছে একটা বাথরুম খোলা, কেউ নেই, আর একটা বাথরুমের দরজা ভেতর দিয়ে বন্ধ। তখন ওই বাথরুমের দরজা ধাক্কাচ্ছে, সুষমার কোনো আওয়াজ নেই। হঠাৎ করে ওর হাজবেন্ড যে রাজু, সে হঠাৎ করে এক লাথি মারলো, টিনের দরজা তো খুলে গেছে, ওই টিনের দরজা ছিল প্লাইয়ের ওপরে, খুলে গেছে। সুষমা ভাবে চিত হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে। হ্যাঁ, ভাবলো যে প্রেগনেন্ট অবস্থা, হয়তো শরীর খারাপ হয়েছিল, মাথা ঘুরে গেছিল। এবার ওকে ঘরে নিয়ে এসছে, জল টল মুখে দিয়েছে, ছিটা ফিটা দিয়েছে, আবার এবার ও বিকট চিৎকার করছে। হ্যাঁ, ওকেও ধরেছিল। ওই বাড়িতে না আমাদের মানে অনেক হিসাব মতো অনেককে ধরেছে। হ্যাঁ, আমার মেয়েকে ধরেছে। ওদিকে তোমার আমি তো এই মানে এই 2-2.5 বছর হচ্ছে আমি এই বাড়িটা ছেড়েছি, 2021-এ ছেড়েছি, সরি 2021-এ। তো তখন অব্দি আমার মেয়ে তখন ছোট ছিল। হ্যাঁ, তো তখন ও হয়তো ধরেনি কেন, তখন যেহেতু আমাকেও বোঝাতে পারবে না, কেন বাচ্চাদের ধরলে তো বাচ্চারা বোঝাতে পারবে না, যখন কথা বলতে পারবে তখনই তো ধরবে। ঠিক তখন ধরেও আমাকে বুঝিয়ে দিয়েছে। আমার জন্য কি ওর রাগ ছিল, কি ছিল ভগবান জানে। 1 আশিস ধরেছিল, 2 হচ্ছে ওখানে কোনো একটা মেয়ে ধরেছিল, যাকে কিনা পুড়িয়ে টুড়িয়ে মেরে দিয়েছিল ওইখানে। এরকম কোন একটা জায়গাতেও কিছু প্রবলেম ছিল, ওই জায়গাটাতেই প্রবলেম ছিল। ওইটা হচ্ছে ওই মেয়েটা যেটা ধরেছিল, বলো না দুজন আছে তার মধ্যে। আশিস তো নিজেই বলছে আমি আশিস তামাং, আমার মেয়ের মুখ থেকে বলছে আশিস তামাং। এইটা তো শিওর হয়ে গেল যে আশিস তামাং। আরেকজন কে ছিল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। নয় ওই বাড়িতেও যে বললাম হাত পেয়েছে, ওই বাড়িটা খনন কার্য করতে গিয়ে যখন ওই ভিত হবে, ভিতের আগে ওই খুঁড়ছিল, তখন এই হাতটা পেয়েছিল। তো এই আত্মা ওখানে ওই সুকান্ত নগরে না একটু ব্যাপার আছে, ওখানে অনেককেই ভূতে ধরেছে। লুথান বলে একটা জায়গা আছে ওখানে, লুথান। ওই লুথানে সবাই জানে, ওখানে কারোর বাড়ি, ওখানে কেউ বাড়ি করে না। ওই জায়গাটার মধ্যে কেউ যায় না সন্ধ্যে 7টা বাজলে, কেননা ওখানে যে গেছে আজ একজন, ওখানে একটা ফুচকালা বসতো লুথানের ঠিক বাইরে গেটটার কাছটায়, ওখানে একটা পার্ক টাইপের ছিল লুথানটা। ওইখানে বাড়ি হয় না বলে কি করবে, একটা ছোটখাটো পার্ক বানিয়ে দিয়েছে, কেউ বাড়ি করতে পারে না ওখানে, কেউ না। হ্যাঁ, তো যেই করতে গেছে সেই কিছু না কিছু তার বাধা প্রাপ্ত হয়েছে। তারপরে ওই জায়গাটা মানে হন্টেড হয়ে গেছে। তো কি করবে, ওখানে কিছু গাছ ফাছ লাগিয়ে দিয়ে একটা গেট মতো করে দিয়েছে। ওই গেটের পাশে একটা ফুচকাওয়ালা বসতো, এই ফুচকাওয়ালা দাঁড়াতো। এবার ওখানে একটা মেয়ে, আমার মেয়ের বয়সী তখন 12-13 বছর বয়স, ওই মেয়েটা ফুচকা খেতে গেছে। ফুচকা খেতে গিয়ে হঠাৎ ওরম চুল ফুলে পাগলের মতো হাসতে হাসতে দৌড়াচ্ছে, ওকেও ধরেছিল। মানে আমাদের ওই পাড়াটা না সুকান্তনগরে হেন কেউ নেই যে জানে না যে লুথান জায়গাটা কতটা বাজে। ওখানে সন্ধ্যে 7টার পর লুথানে আর কেউ ঢোকে না, আজও ঢোকে না। ওই মেয়েটা আজও, এখন এর কথাই তো বলছি, 2018 সালে তো মনাকে ধরেছিল, বুঝেছো। আজ ওই জায়গাটা আমি তো নাম বলে দিচ্ছি, এত ফেমাস জায়গা ওখানে। এখন দেখো, তখন আমার তো কি করব, নতুন বিয়ে হয়েছে, ওরা যেখানে ছিল আমাকে তো সেখানেই উঠতে হবে, তাই না। আমার শাশুড়ি ওই বাড়িতে গিয়েই মারা গেছেন, ঠিক আছে। উনি এমনি সুস্থভাবেই মারা গেছেন, হাটে ফুটো ছিল, অন্যভাবে মারা যায়নি। মারা যাওয়ার পরে আমার শ্বশুর একা হয়ে যায়, তার ছেলেকে বিয়ে দিয়ে দেয় তাড়াতাড়ি। তো তারপরে আমাকে সাফার করতে হয়েছে। ওই মনা বললো ওই লখনৌতে গিয়ে, আমি আশিস তামাং বলছি, ওকে যদি না আটকে রাখতো, ওরা আটকে রেখেছে, আজও ওইখানে ওখানে অনেক আত্মাকেই আটকে রেখেছে, তাই আমি এখন শান্তিতে আছি। বিশ্বাস করো এটা, কখনো তুমি ওই মসজিদটার নাম যদি আমার কখনো মনে পড়ে, আমি তোমাকে ফোন করে বলবো। ওই মসজিদে অনেকেই যায়, ভূত ছাড়াতে যায়, আর ওই ভূতকে ওরা বন্দি করে রাখে, ওরা আত্মাকে আটকে রাখে, ওরা এইভাবে মানুষকে বাঁচায়। কিচ্ছু পয়সা করি কিচ্ছু নেয় না, শুধু ওই মোমবাতি, একটু ধূপকাঠি, আর এই একটু চাদর যদি চড়াতে চাও, চাদর, ওই ব্যাস, ওই চাদর চড়াতে হয় একটা, আর কিচ্ছু না। জানো মানে ডেঞ্জারাস একটা ঘটনা। ডেঞ্জারাস মানে চোখের সামনে দেখেছি, ওর বাবার বুকে বসে ওর বাবাকে গলা টিপছে, মা রাত্রির তখন। ভাবা যায় কি সিন, বাবা মানে। আর সব থেকে বড় কথা কি, কোনো ছেলেকে দেখতে পারতো না। ধরো আমি চিৎকার চেঁচামেচি হচ্ছে আমাদের ঘরে, ওই মনাকে নিয়েই হচ্ছে, তো হঠাৎ করে ধরো এই বৌদি কি হয়েছে গো, কোনো মেয়ে ছেলে ঢুকলো, তাকে কিছু বলছে না। যে তার পেছনে পেছনে ও তার হাজবেন্ড আসে, ওইখান থেকে পেছন দিয়ে ও মানে দূর থেকে মনা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে তাকে মারে।
খাট ঘুরিয়ে দিচ্ছে, মানে কোনো ছেলেকেও সহ্য করতে পারছে না, কোনো ছেলেকে না। আর ওর বাবাকেই এমনও হতে পারে যে ওই যে মহিলাটা বলছো পড়া অবস্থায় ছিল, তার সাথে কোনো হয়তো তার স্বামী হয়তো অত্যাচার করতো বা সামথিং কিছু একটা। এইটাই, ও হয়তো অত্যাচার করে ওখানে ফেলে দিয়ে গেছিল, অন্য ওই নোংরামি করে ওখানে ফেলে দিয়ে গেছিল, সেই জন্য হয়তো ওই মেয়েটা এটা করতো, কোনো ছেলেকে দেখতে পারতো না। না এখনো তো মানাকে বলি, মানা তুই ওই স্বপ্ন দেখিস আর? তো মানা বলে না আমি এখন আর ওই স্বপ্ন দেখি না। এখনো ঠিক করে জিজ্ঞেস করি মানা কি কি দেখতিস, বলতে জানো মা ও আলাদা, মানে কি বলতো তো আলাদা, শুধু একটু বড় যাওয়ার পর ওকে আরেকটা ঘরে আলাদা দিতাম, ঠিক আছে? তো ও আর আমি ছেলেকে নিয়ে শুতাম, ছেলে তো ছোট ছিল তাই ওকে নিয়ে শুতাম। আর ওকে কিন্তু আলাদা শুতো, মানে এই নয় যে ও একা শুতো, ও শুতো দাদুর সাথে, ঠিক আছে? ও দাদুর সাথে শুতো, মানে ঠাকুরদার সাথে। তো আমাকে বলছে, যা এখনো বলে, জানো মা আমি দেখতাম হঠাৎ হঠাৎ রাত্রেবেলা ঘুম ভেঙে যেত, আমি দেখতাম যে আমার সামনে দিয়ে একটা সাদা শাড়ি পরা, আর এরকম চুলটা না সামনে দিয়ে ছোট 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 করে কাটা, আর এরকম বব কাটা চুলের মতন, বেশি বড় না, বব কাটা চুল, এইটুকুনি চুল দেখতাম আমার সামনে দিয়ে ঘুরছে, খালি একবার মানে পায়ের ধারে যাচ্ছে, পায়ের ধার থেকে মাথার ধারে আসছে হাঁটতে হাঁটতে, ওইটুকুনি দেখতাম, যেন মনে হতো একটা আবছা অবয়ব ঘুরছে। এখন তো একটু বড় হয়েছে, এখন বলতে পারে। আর একটা ছেলেকে কি দেখতি মা, বলছে আমি একটা ছেলেকে এটা দেখতাম যে একটা নীল প্যান্ট পরা, আর কি গেঞ্জিটার কালার বলতে পারছি না মা, এখন আর মনে পড়ছে না, তবে দেখতাম আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, তাকিয়ে হাসছে। হ্যাঁ এখনো আমার মেয়ে বলে এই কথাটা। তারপর জানো ওই যে বলেছিল যে যখন ওর এই কাজটা হয়ে যাবে তখন এই মালাটা আপনি আপ ছিঁড়ে যাবে, বলেছিল না? ঠিক ওই মালা, হ্যাঁ ওই মালাটা ঠিক 3 মাসের মধ্যে আমি মনাকে বলছি, মনা একটু ধূপ দিয়ে দে ঠাকুরকে, আমার একটু দেরি হবে, আজকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো ওকে দিয়ে আমি পুজো দেওয়াচ্ছিলাম, হঠাৎ ওইরকম ধূপ ধরাচ্ছে, ধূপটা ঘোরাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এই ফটোগুলোতে ধূপ ধরাতে হঠাৎ করে মালাটা এমনি না কোনো কিছুতে ছিঁড়েছে, না হাত লেগে ছিঁড়েছে, না কোথাও আটকে গিয়ে ছিঁড়েছে, কিচ্ছু না, এমনি ও ধূপ ধরাচ্ছে ঠাকুরকে, খট করে গলাটার মালাটা ছিঁড়ে চারিদিকে পুঁতি হয়ে গেল, মানে ছড়িয়ে গেল ঘরের মধ্যে। বললো মা মা করে চিৎকার করছে, কি হয়েছে? বলে গলার মালাটা না ছিঁড়ে পড়ে গেল, জানো মা। আগে তুই কি হাত দিতে না? বলে না আমি তো ঠাকুরের ধূপ ধরাচ্ছি, দেখো এখনো আমার হাতে ধূপ। দেখছি হ্যাঁ তাই তো, গলার মধ্যে খালি সুতোটা ঝুলছে, একটুখানি সুতোর মতন একটা ঝুলছে, লাইলনের একটা সুতোর মতন ঝুলছে, আর সব ছিঁড়ে এরকম পুঁতিগুলো সব ছড়াছড়ি, কালো বড় বড় কালো কালো পুঁতি, এমনি ছিঁড়ে গেছে ঠিক 3 মাসের মাথায়। হ্যাঁ আবার একটা গ্যারান্টি দিয়েছিল, তোর মেয়ে এবার যেখানে যাক, ভুতুরে জায়গায় যাক, হন্টেড বাড়িতে যাক, যেখানে যাক, সবাইকে ধরলো, তোর মেয়েকে আর ধরবে না, এটা বলে দিয়েছিল। কোনোদিন তোর মেয়ের ঘরে আর ভূত ভর করবে না। শক্তিশালী বিশাল, ওইখানে ওই মামাই নিয়ে গেছিল। মামা শুধু আমার মেয়েকে না, অনেককে বাঁচিয়েছে ওখানে, অনেককে বাঁচিয়েছে। আর বলো যে আমাকে খবর দিয়েছে মামার খবরটা, হ্যাঁ তার কথা এখনই জিজ্ঞেস করছিলাম আমি। তার বলো নাক দিয়ে কান দিয়ে হঠাৎ সুস্থ ছেলে একটা 20-22 বছরের ছেলে, হঠাৎ নাক দিয়ে কান দিয়ে, মানে হঠাৎ। তারপরে কি হলো? হাসপাতালে ভর্তি হওয়ার পরে? হাসপাতালে ভর্তি হলো, 3 দিন ভর্তি ছিল, স্যালাইন টেনেছে, অনেক কিছু পরীক্ষা হয়েছে, বলছে কিচ্ছু না, কিন্তু অনেক যেহেতু ব্লিডিং অনেকটা হয়েছে, ওকে স্যালাইন দিয়েছে, তারপরে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছিল, বলেছিল চেক আপে আসতে। তারপরে জানি না আউটডোরেও গেছিল কিনা। আর হ্যাঁ সুস্থ হয়ে গেছিল তো, ও 3 দিনের মাথাতেই সুস্থ হয়ে গেছে, মানে ওইটা জাস্ট ওকে বাধা দেওয়ার জন্য করেছিল। 3 দিনের মাথাতেই সুস্থ হয়ে গেছিল। আর মামাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, মামাকে ওই স্কুটিটা সমেত, হ্যাঁ স্কুটির সমেত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মামা বলছে এত রাস্তা পেরিয়ে এলাম উল্টোডাঙ্গা থেকে, পুরো সুকান্তনগর কম তো না, চলে এলাম, কিছু হলো না, ঠিক তোদের বাড়ির সামনে তখনই আমাকে যেন মনে হলো একটা হাওয়া জোরে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম। হাওয়া তো আর দেয়নি, বোঝাই যাচ্ছে হাওয়া তো দেয়নি, পুরো পরিষ্কার বলছে, আমার পুরো মনে হলো আমাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। এরকম 2 জন ধরেছিল, 2টো স্পিরিট আমার মেয়ের মধ্যে ছিল। আর এটা কিন্তু অনেক দিন ছিল, প্রথমে তো আমরা বুঝতেই পারিনি, বুঝতেই তো 6-7 মাস হয়ে গেছিল, বুঝতেই অনেক দিন হয়ে গেছিল। প্রথমে যেটা হয় আমরা যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করি না আগে। আর তো দুবার সুইসাইড অ্যাটেম্প করেছে, শুনলে তো।
ওইটুকু মেয়ে, আর বলছে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তাহলে আমি একটা রিসেন্ট ঘটনায় বলছি, সেটা হচ্ছে আমার ভাগ্নি, ও এরকম কি হয় বিকেলের দিকে পড়তে যায়, সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে। তো ও কি হয়েছে, ওরকম পড়তে গেছে, পড়তে যেই রাস্তাটা দিয়ে আসে না, সেই রাস্তাটা খারাপ সেটা আমরা সবাই জানি, কিন্তু পড়াটা তো আর বাদ দেওয়া যায় না, ওটা একটাই রাস্তা, মেন রাস্তা, কিন্তু তো ওখানে একটা পুকুর আছে। তো ওইখানে ওই যখন আসলো না, মানে আসার পরে ওর ব্যবহার পুরোপুরি আলাদা। মানে দিদি বলছে মানে আসার থেকে কেমন যেন চোখগুলো লাল লাল ছলছল করছে, মানে কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। ওর বয়স হচ্ছে এখন 11 বছর বয়স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ও মানে পড়ে আসার পর থেকে মোটামুটি কিছুক্ষণ পর থেকে একে মারছে, তাকে মারছে, দরজা ধাক্কা, মানে টিনে ওদের মানে ঢুকতে টিনের গেট মানে ধরাম ধরাম করে টিনের গেটে মারছে, বলছে আমি মরে যাব, আমি মরে যাব, আমি থাকতে চাই না, আমি গলায় দড়ি দেবো, এরকম এইভাবে। হ্যাঁ, ধরলে এটাই করে, কেন আমার নিজের প্রত্যক্ষ প্রমাণ। ঠিক আছে, একটা কথা তোমায় বলতে ভুলে গেছি, ওকে আমি না, ও সবাইকে মারতে ধরছে বলে ওকে ওই 6-7 মাসে তো অনেক কাণ্ড ঘটেছে, এবার কোনোটা মানে আমার ভুলে যাই আর কি বলতে গিয়ে। একদিন কি হয়েছে, ও খুব মারছে, ওর বাবাকে দেখলেই মারছে। আমি কি করেছি, ওকে ভেতরে করে ঢুকিয়ে পেছন দিয়ে ছিটকানি দিয়ে দিয়েছি, যাক ভেতরে থাক, বিরক্ত হয়ে যাচ্ছি আমি, হব না বলো, কতটুক সহ্য করা যায়। সেটাই। তখন ও কি করলো, একটা মেয়ে তুমি বলো, একটা হ্যাসবল আমি বাইরে দিয়ে দিলাম ভেতরে ঘরেরটা, ও কি করলো, ওই ভেতরে ঘরের একটা হ্যান্ডেল ছিল, ওই হ্যান্ডেলটাকে এমন ধরে ঝাঁকাচ্ছে, হ্যান্ডেলটা খুলে বেরিয়ে গেল। তারপরে লাঠির পর লাঠি মারছে, দরজার হ্যাসবল ধরে টেনে বের করে দিল। আমাদের হ্যাসবলের ওই পেরেক গুলো আলগা হয়ে গেল। তুমি বিশ্বাস করো, এইটা শুধু আমি দেখিনি, ও যখন দরজা ধাক্কাচ্ছে না, অলরেডি আমার সাথে আরো যে 3 ঘর ভাড়া ছিল তারা এসে আমাদের ঘরে জড়ো। আমি তো ভয় কাঁপছি, কি করছে। ওর বাবা বলছে ছেড়ে দাও, মেয়ে পাগল হয়ে গেছে, ঘর বন্ধ করলে যদি সুইসাইড করে ফেলে। ও আমি কি দিয়ে সুইসাইড করবে, সব আমি নিয়ে এসেছি, কিচ্ছু করতে পারবে না। আমি পাগল হয়ে কিছু আটকে রেখেছি। তখন আমাদের বাড়ির মানে সব ভাড়াটেরা, সুষমা থেকে শুরু করে ওখানে আরো একজন বিহারির একটা বৌদি ছিল, সে ওই ভাবি সবাই মিলে দেখছে, দরজা ধাক্কাতে হ্যাসবল আলগা করে দিয়েছে। ভাবতে পারো ওইটুকু মেয়ে। আর আমার মেয়ের তো চেহারা তুমি এখনো দেখোনি, এখনো তালপাতার সেপাই, তখন তো আরোই তালপাতার সেপাই ছিল যখন 13 বছর বয়স ছিল। এই 18 সালের কথা বলছি, 13-14 বছর বয়স, এই 13-14 এরকমই বয়স সেই সময়। একদম তালপাতা সেপাই, এত রোগা শরীরে, কিচ্ছু নেই, হাড় জিগজিরে, তার মধ্যে ও দরজা ভেঙে ফেলছে, ওর বাবাকে লাথি মেরে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, এক হাতে খাট ধরে ঘুরিয়ে দিয়েছে। এটা আমার চোখের সামনে হয়েছে, আমার চোখের সামনে। ডেঞ্জারাস হয়েছিল, ডেঞ্জারাস, ওকে পুরো মেরে ফেলতো যদি আমি ঠিক টাইমে না নিয়ে যেতাম। আমি বলছি তো ভাগ্নির কথাটা, আমি তো ছিলাম না, তো আমি সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পরে আমার কি হয়, মাঝে মধ্যেই একটুখানি ভাগ্নিকে ভিডিও কল করে ওর পেছনে লাগি। হ্যাঁ, তো আমি ফোন করলাম দিদিকে, ভিডিও কল করলাম, ফোন করার পরে দেখি ফোন রিসিভ করছে না। তো এরকম হয় না যে আমার ফোন রিসিভ করে না, এরকম হয় না কখনো। তো আমি ফোন করলাম, নর্মাল ফোন করলাম হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে, তো দেখে ফোনটা মাসি ধরলো। হ্যাঁ, মানে এর মধ্যে আমি খবর জানিই না, কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে গেছে। ওখান থেকে ও মানে এতটা তাণ্ডব শুরু করেছে, মানে যেটা বলার বাইরে আর কি, মানে ধরে রাখা যাচ্ছে না, এরকম একটা তাণ্ডব শুরু করেছে। মানে ওকে ছেড়ে দিলে এখনই হয়তো সুইসাইড করে ফেলবে একটা 11 বছরের মেয়ে। এটাই আমি দেখেছি, ভূতে ধরলে সুইসাইড মানে একটা টেন্ডেন্সি হয়ে যায়। হ্যাঁ, ওইটুকু মেয়ে, ও ঠিকঠাক ভাবে পড়তে আসলো, আসার পর থেকে বলছে যে আমি সুইসাইড করবো। হ্যাঁ, তারপরে কি হলো বলতো, তারপরে ওখান থেকে আমাদের এই আমার দাদুর বাড়ির দিকে একজন আছেন ভালো আর কি, তো ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে সেই রাতটা মানে ওনার বাড়িতে যেখানে নিয়ে গিয়েছিল সেখানেই ছিল, সেখানেই তাবিজ দিয়ে মানে আরো যেগুলা রিচুয়াল থাকে সেগুলো করে টোরে, মানে সেদিনই ঠিক হয়ে গেছে। কিন্তু মানে এরকম একটা বিষয়। আর ওখান থেকে বলেছিল যে গলা দৌড়, আমি তোমাকে উল্টোডাঙ্গার ওই অ্যাড্রেসটা দিয়ে দিতাম যেখানে আমার মেয়ে ঠিক হয়েছে, যেখান থেকে গিয়ে আর কি, ওইখান থেকেই তো লখনৌ নিয়ে গেছে ওরা, ওর বাবাকে নিয়ে একসাথে। ওখান থেকে বলেছিল গলা দৌড়া নামে একটা জিনিস আছে, সেটা ধরেছে। এবার গলা দৌড়া কি থাকে, ওই জিনিসটা যদি ধরে না, সে সবসময় চেষ্টা করবে সুইসাইড করতে, তাও আবার ফাঁস লাগিয়ে। ও মানে ওর একটাই টেন্ডেন্সি, যাকে ধরবে তাকে ফাঁস লাগিয়ে মেরে ফেলা, জাস্ট এটাই ওর কাজ। বাবা, কি বাচ্চা বেঁচেছে গো। এরকম একটা বিষয়। সেদিনই ফোনাফোনি হয়ে, যেহেতু সেদিনই সন্ধ্যেবেলা নিয়ে গেছে, সেই জন্য জিনিসটা আর একটা বাড়েনি। সেদিনই টোটো রিজার্ভ করে ওখান থেকে ডাইরেক্ট নিয়ে গিয়ে সবকিছু ঠিকঠাক করেছে।
মানে এরকম আমার সাথে যা গেছে না, তুমি চিন্তা করতে পারবে না। তুমি তোমার ঘরে যদি আজকে সব সময় একজন এরকম পাগলপানা করতে থাকে, তোমার ভয়ও লাগবে কখন কাকে মেরে ফেলে, নিজে মরে যায়, নয় ও মরবে নয় কাউকে মারবে, এরকম একটা সবসময় কারো না কারো প্রাণ যাবে। হ্যাঁ, কারো না কারো প্রাণ যাবে। আমার সব থেকে ভয় ছিল আমার ছেলেটাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে। ওকেও মারার চেষ্টা করেনি, কি করেছে ওকে এরকম, ও ডাইরেক্ট করেনি, যেমন এই বাইক থেকে একজনের বাইকে ছিল, পড়ে গেল, অ্যাকোরিয়াম পড়ে গেল, মানে ওকে নাজেহাল করে দিয়েছে, নাজেহাল আমাকে করেছে অ্যাকচুয়ালি। ঠিক। হ্যাঁ, মানে ওটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য করছিল। হ্যাঁ, মানে ওর রাগটা কোথায় ছিল, ও ভেবেছিল আমাকে প্রপোজ করবে, তার আগে আমার বিয়ে হয়ে গেছে। ও ভাবতে পারেনি আমার ওই 16-17 বছরে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, এইটাও ভাবতে পারিনি। ও ভাবছে যে ঠিক আছে বলবো, এই যে দেরি করে ফেলেছে। আর আমি তো সত্যি কথা বলতে আমি দাদার চোখে দেখতাম অনেকটা বড়, তখন ওর 25-26 বছর বয়স, বুঝতে পেরেছো, মানে 10-12 বছরের ফারাক। তাহলে সেটা কথা না, সে আমার মা আমার বাবার থেকে 12 বছরের ছোট, সেইটা কথা না, কিন্তু কথা হচ্ছে আমি তো এখানে নির্দোষ। আমি তো জানি না আমাকে ভালোবাসতো। 2 নম্বর আমি মানে ভাবতেই পারি না, কল্পনা করতে পারি না যে কেউ আমার জন্য মরবে। এটা কতটা গিল্ট ফিল বলো, বিশাল, মানে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবো। মানে তাহলে এই যে চিঠিগুলো দিত, এইগুলো ভাবতাম, এবার তো বুঝতে পারি যে এগুলো ওই দিত, এছাড়া কেউ করতো না। কাউকে দিয়ে বাংলায় লেখাতো, নিজে তো বাংলা লিখতে পারতো না, হ্যাঁ, কাউকে দিয়ে লেখাতো, খুব সুন্দর। ভাবো, কারো যদি গিল্টি ফিলটা বেশি থাকে, আমার যেমন, আমি যদি আমার জন্য যদি কারো কখনো ক্ষতি হয়, আমার যেমন নিজের ভেতরে খুব গিল্ট ফিল হয়, এরকম যদি মানুষ হয় না, তারা মনে হয় গিল্ট ফিল করতে করতে নিজে মরে যাবে। হ্যাঁ, তুমি জানো আমার হাজবেন্ড তো এসব জানতো না, ওর মনেও সন্দেহ ঢুকে গেছিল। এবার যখন এই মেয়ের এই অবস্থা, তারপরে নিজেই মুখে মুখে বলছে আমি আশিস তামাং, আমি যাকে ভালোবাসতাম সে খুব সুন্দর ছিল, চিকনি, হ্যাঁ, তাকে পাড়ার লোকও দেখতো, সে যখন হেঁটে যেত, আমারও ওকে খুব ভালো লাগে, আমি ওকে বলবো, তার আগে ও বিয়ে করে নিল, এত বিয়ে শখ, এর মাঝে চেল্লাচ্ছে, আর বাচ্চাকে শান্তি দেব না, আমি ওকে শান্তি দেব না। তখন তো সেইখানে আমি যাইনি, ওর বাবা গেছে তো। এইবার এগুলো শুনলে ওর বাবা কি ভাববে? এইবার এসে আমাকে তো, তখন তো মেয়েকে গলায় মালা টালা পরিয়ে নিয়ে এসছে, ঠিক হয়ে গেছে, মেয়ে তো ঠিক হয়েছে, কিন্তু আমাদের ঘরে তখন টুকটাক একটা অশান্তি বেঁধে গেছিল। ভেবেছিল যে আমি বোধহয় কাউকে প্রেম করেছিলাম, সে সুইসাইড করেছে আমার জন্য। তখন আমি বললাম তুমি পাড়ায় গিয়ে খবর না, তাকে দাদা বলতাম। আমি ভাবতেই পাই না একটা নেপালি ছেলেকে, এরকম ব্যাপার নয়, নেপালিরাও ভালোবাসে, কিন্তু আমার পছন্দ নয়। এবার সবাই তো সবার পছন্দ হয় না, আমি ওই নজরেই দেখিনি তাকে, আর আমার থেকে কত বড়, আমি ওই নজরেই দেখিনি। তো অনেক কিছু করার পর তখন বলছে তাহলে আমি এই জন্যই, তাহলে আমি আর আমার মেয়ে ভুগলাম, এরম বলছিল আমার বড়, এরম বলেছে যে আমি কি তোমার জন্য আমার মেয়ে, আর আমি প্রাণ যেতে বসেছিলাম আমার মেয়ের, এই কথাও শুনতে হয়েছে। ভাবা যায়, তুমি একটা জিনিস খালি জাস্ট ভাবো। আবার অনেকে যারা বলে যে এগুলো হয় না, এগুলো সব বানানো, তুমি দেখবে এরকম 100টার মধ্যে 2টো কমেন্ট পেয়ে যাবে, একবার করে হয়। না আমি সেটাই চাইবো না। না গো, আমি জানি কি চলে মানসিক অশান্তি, কি চলে দৈহিক অশান্তি, কি যে চলে, সেটা না তাদেরকে ভোগ করা দরকার, যারা বিশ্বাস করে না। কেন আমি জানি, আমার মধ্যে দিয়ে গেছে তো, তাই আমি জানি। আমি মনে করি যেটা, দেখো, বিশ্বাস করা না করা সেটা সবার একান্ত পার্সোনাল বিষয়, কিন্তু একটা বিষয় এমন না যে তুমি বিশ্বাস করো বলে তোমাকে সেটা নিয়ে তাচ্ছিল্য করছে, এটা ঠিক না। তুমি বিশ্বাস করো না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি বিশ্বাস করো না, কিন্তু তাচ্ছিল্য করাটা, অন্য কাউকে তাচ্ছিল্য করাটা, এটা আমি একদম সমর্থন করি না। ওই কারণেই বলছি, দেখো, যদি ভগবানকে বিশ্বাস করো তাহলে তোমাকে ভূতকেও বিশ্বাস করতে হবে। ভূত যদি থাকে, ভগবানও আছে। ভগবান বললাম তো দিদি, আমি চোখের সামনে যা যা দেখেছি, সেগুলো যদি ভৌতিক না হয়ে থাকে, তাহলে অন্য কোনো একটা বিষয় আছে যেগুলোর জন্য এগুলো হয়। আমি ভূত বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি যা যা দেখেছি, ভূত ছাড়ানো আমি নিজের চোখে দেখেছি, কাউকে ভূতে ধরা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা তুমি বলো তো, আমার 13 বছরের মেয়ে আশিস তামাংয়ের নামটা কি করে জানলাম? আমি জানলাম যে আমার মেয়ে অভিনয় করছে, ছেড়ে দাও, আমি সেটাও বলছি। ধরো 13 বছরের মেয়ে একটা অভিনয়ই করছে, তাহলে ও আশিস তামাংয়ের নামটা কি করে জানবে? না এটা একদম ঠিক, ওটাই বলছি আমি। তো এরকম লোকজন আছে, তাচ্ছিল্য, তুমি দেখবে কমেন্ট সেকশন এরকম পেয়েই যাবে যে বানিয়ে বলছে। হ্যাঁ, আমি দেখেছি।
এরকম লোকজনও পেয়ে যাবে যে ওরা বলবে বানিয়ে বানিয়ে বলছে। এবার দেখো, যে বলবে না তুমি শুধু আমাকে বলবে, আমি নিয়ে যাবো, আমি যেখানে ভাড়া থাকতাম, সত্যি বলছি, তাকে নিয়ে যাবো, তাকে লুঠানটাও দেখিয়ে দেবো, আর কোথায় কোন জায়গায় আমার মানে যেই বাড়িতে থাকতাম সেখানে সব লোকদের দিয়ে কথা বলিয়ে দেবো, আমি সত্যি বলছি। শোনো দিদি, প্রুফ করানোর বিষয় নেই এখানে কিছুটাই, যারা বিশ্বাস করবে না তারা গল্প হিসেবে শুনবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আমার মতে কাউকে তাচ্ছিল্য করা উচিত না। না, একদম না গো, একদম না। যার যার বিশ্বাস তার তার কাছে, একদম রাইট। সেই তো, কারোর বিশ্বাস নিয়ে কারোর মজা করা একদমই উচিত না। সেটাই। যাই হোক দিদি, থ্যাংক ইউ আবারও এতটা সময় বার করার জন্য। এই 3-4 বছর হয়েছে ভাই, আমি একটু শান্তিতে আছি গো। এই 3-4 বছর হয়েছে। শান্তিতে থাকো, এটাই মানে এইসব জিনিস যা ডেঞ্জারাস মানে। আর তুমি জানো, মানে এইটা তোমার আসলটা না বলতেই ভুলে গেছি। আমি যদি কাউকে কেউ ধরো আমার সাথে কোনো খারাপ দুর্ব্যবহার করলো, সেটা যদি আমার হাজবেন্ডও হয়, যদি আমার শ্বশুরও হয়, যে কেউ, এনিবডি যদি কেউ করে, তার ঠিক 24 ঘন্টার মধ্যে তার কোনো না কোনো ক্ষতি হতো। এখন কিন্তু হয় না আর। আচ্ছা, এখন কিন্তু আর হয় না। মানে আমি যদি যার উপর রেগে যাব না মনে মনে, তখন এটা হতো। কিন্তু 18 সালে অবধি বলছি আমি যার উপর রেগে যেতাম, বীতশ্রদ্ধ হয়ে যেতাম, মানে বিরক্তি হতাম মনে মনে, তার ঠিক কিছু না কিছু ক্ষতি হবে। মানে তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন জুলি বলে একটা মেয়ে ছিল, ওই জুলি আমাকে খুব বিরক্ত করতো, মাঝে মাঝেই এসে বিরক্ত করতো। কিরম বিরক্ত করতো? আমি ইমিটেশনের একটা ব্যবসা করতাম, ওই সিটি গোল্ডের। আচ্ছা, ঠিক আছে, নিয়ে পয়সা দিত না, এই করতো না, খুব বিরক্ত করতো, ও ঘুরিয়ে ঘুরিয়ে একাকার করতো। তো আমি অনেক কিছু নিত মাল নিয়ে, এবার আর পয়সা দেওয়ার নাম নেই। যখনই যাই তখনই ঘোরায়। তো একদিন আগে বলেছি, এই তোমাকে পয়সা দিতে হবে না, তুমি ওটা ভোগও করতে পারবে না, এইটা বলেছি খালি। বলে ঘরে এসছি, তারপরের দিনকে ও পড়ে গিয়ে ওর পা ফুলে মানে একদম যাতা অবস্থা। ঠিক আছে, এইটা একটা। তারপরে ওই যে সুষমার কথা বলেছিলাম, ওই সুষমা যাকে ধরেছিল বাথরুমে, ওরও একটু হাত জস ছিল। কিরম ছিল বলতো? টুকটাক জিনিস না সরিয়ে দেওয়া। ঠিক আছে, হ্যাঁ, একটু কারোর ঘরে গেলে এটা কিন্তু ওর রোগ। ও কিন্তু ঠিক চোর নয়, ও কিন্তু খুব ভালো ফ্যামিলির মেয়ে, ভালো লোকের মেয়ে, ভাই বউ, সরি, ভালো লোকের বউ আর ভালো ফ্যামিলির ঘর থেকে এসছে। ওর কিন্তু এটা একটা রোগ। ওর কিন্তু ঠিক মানে কি বলতো, কিছু না কিছু ধরো, আমার স্ল্যাবের উপর একটা দুধের প্যাকেট পড়ে আছে, এক্ষুনি আমি গেছি, লাইটারটা জ্বলছে না, দেশলাই আনতে, দেখছি দুধের প্যাকেটটা নেই। হ্যাঁ, তো আমি খুব রেগে গেছি যে আমার ছেলের জন্য দুধটা গরম করবো, এক্ষুনি দুধটা নিয়ে এলাম, আর এক্ষুনি আবার কে যাবে, যে নিয়েছে তারা একদম ভালো হবে না, রাগের সাথে বলেছি। ওমা, ঠিক তারপরের দিনকে ওর হঠাৎ লুজ মোশন আর বমি, উল্টি হচ্ছে আর লুজ মোশন হচ্ছে। মানে আমি না যখনই যা বাক্য ব্যয় করতাম সেটা হয়ে যেত। আমি না পরে না বলা বন্ধ করে দিয়েছিলাম। এইটা যখনই আমি কিছু বলবো না, তার ঠিক খারাপ হয়ে যাবে। মানে মনে হয় না আমার সাথে সাথে যেন থাকতো, এরকম মনে হতো। তুমি জানো, একদিন জলের বোতলটা আমি রেখেছি, তখন না মনাকে ধরেনি, আমি 18 সালের আগের কথা বলছি। জলের বোতলটা আমি খেয়ে রেখেছি, মানে এটো করেই খেয়েছি জলের বোতলটা। জলের বোতলটা রেখেছি, মানে উপর উঁচু করে খাইনি, মুখটা লাগিয়ে খেয়েছিলাম। খেয়ে আমি রেখেছিলাম না, আমি কাজের মুহূর্তে আর তখন খেয়াল ছিল না, মুখ দিয়ে খেয়ে ফেলেছি। রেখেছি বোতলটা, ধর আমি সোজা রেখেছি, বোতলটা একা একা কাত হয়ে গেছে। আমি এটা নিজের চোখে দেখেছি, একা একা কাত হয়ে গেছে। বাপরে! হ্যাঁ, কিন্তু জল কিন্তু পড়েনি, মানে অতটা কাত হয়নি। জলের বোতলটা তো আটকানো, মুখটা, জল পড়েনি, কিন্তু একা একা আমি দেখছি কাত হয়ে গেল। আমি বললাম কি জানিস বাবা, কোথাতে কি করে কাতলা, আবার ঠিক করলাম। ওর বাবা সিগারেট খেয়ে লাইটারটা রেখে গেছে, লাইটারটা দেখছি একা একা সরছে। বিশ্বাস করো, এগুলো আমি নিজের চোখে দেখেছি। আমি ভাবছি কি, মনে হয় আমি কোনো হ্যালুসিনেট করছি নাকি ইলুশন হচ্ছে আমার, আমি এটা ভেবেছিলাম। লাইটার সরে যাচ্ছে। আমি এটা বিশেষ করে আমি ব্যবহার করতাম, যেটা আমি ব্যবহার করতাম না, সেইটা না মানে কোথা থেকে না কোথা একটু সরে যেত, একটু নড়ে যেত। হ্যাঁ, ধরো আমি জামা কাপড়টা খুলে এখানে রাখলাম, তো আমি দেখতাম, আমি বুঝতে পারতাম, আমি তো এক্ষুনি এটা ভাঁজ করে রাখলাম, এটা মুলট পালট কি করে হলো, বুঝতে পেরেছি। মানে তার অস্তিত্বটা তোমাকে জানান দিত আর কি। হ্যাঁ, আর বিশেষ করে আমার জিনিসে বিশেষ করে জানান দেওয়ার জন্য এটা করতো। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম যে জানো মা, আমার জিনিসটা বিশেষ করে, আমি ধরো একটা জামা কাপড় ভাঁজ করে রেখেছি, কেচে কুচে নিয়ে সেবা ভাঁজ করে রেখেছি, ও মা দেখি খুলে গেল জামা কাপড়টা। খুলে আমি কিছু পারি, আমার চোখের সামনে কিন্তু খোলেনি। আমি ধরো রান্না করে
আমি ভুলে গেছি আছে, ঠিক আছে ভাত করা আছে, রাখছি, পরে রাখছি আলমারিতেই ভাবছি। এসে দেখি না জামা কাপড়গুলোকে আমি যেন উলট পালট, আমাকে আবার ভাঁজ করতে হচ্ছে। আমি তো এক্ষুনি ভাঁজ করে গেলাম, ভাবছিলাম এটা আমি নিজের চোখে দেখেছি। বোতলটা এরকম, আমি আমার মুখে এটা করা বোতলটা এরকম একা একা কাত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ ধরে নাড়াচ্ছে। ওইগুলো আমি আমার চোখের সামনে ধরেছি, একদম দেখেছি। জানান দেওয়ার জন্য। তুমি জানো আমার হাজবেন্ডকে হিড়ির করে টেনে নিচে একদম সোজা বুড়ো আঙুলটা কালো হয়ে গেল। কিছুদিন যাবো তো চটিই পড়তে পারেনি, মানে আঙুল আর ঢোকাতে পারছে না। আঙুল চটিটার ওই বেল্ট দুটো এতে ঢোকাতে হয় তো, বুড়ো আঙুলটা একটা জায়গায় আর 4টে আঙুল আরেক জায়গায় থাকে, তো ওই বুড়ো আঙুলটা ঢোকাতেই পারছে না, অফিস যেতে পারছে না। কি অবস্থা, ওকে পুরো মেরে ফেলেছিল। হঠাৎ করে নার্ভের রোগ, হঠাৎ করে কি অবস্থা ওর উপরে ভীষণ ইয়ে হয়েছিল। তারপরে এখন 4 বছর হয়েছে, এখন ঠিক আছে গো। যাই হোক, এটাই চাইবো, ভালো থাকো। হ্যাঁ, তাহলে শেষ করছি গো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করা হয় না, তার জন্য সরি, আমি কমেন্ট করবো এবার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে গো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম পডকাস্টে এসে ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।